আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। I want to live in the present. পিঙ্ক ফ্রক পরে একজন দূর থেকে সৌরভ আই লাভ ইউ বলেছে। আমার এই দাঁতের কোনাটা ভেঙেছে মাইকে, লাভ দিয়ে কখন মেরেছি ওই দাঁতের কোনাটা গিয়ে ওখানে দেখি কুচি কুচি এরকম। তো এরকম মানে ওইটাই হচ্ছে আমার জীবন ছিল। সিরিয়াল ছাড়লাম ওই একজন প্রডিউসারের জন্য, যার নাম নিচ্ছি না। সৌরভ নামটাই বাঙালিতে প্রথম হতে পারবো না, সেটা আমি প্রথম থেকেই জানতাম। সেই বছর থেকেই ধরতে পারো যে আমার গান গাওয়া শুরু হলো। তো আমি একটু পাকিস্তানি ব্যান্ডের গান বেশি ভালোবাসতাম না। বয়সের দোষে আর কি হয়েছে? অভিনয়ের ইচ্ছেটা কোনোদিনই ছিল না, সত্যি বলতে। জড়িয়ে পড়াটা হচ্ছে অন্য কিছু না পারা থেকে। মন্টু পাইলট এমন একটা প্রজেক্ট বা এমনভাবে যেটা মানুষের মনে জায়গা করে নিয়েছে, যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি কোনোদিন ভাবিনি ঘুম থেকে উঠবো যখন পাড়ায় আমার গান চলবে। মানে সেখানে হয়তো টাকা কম পেলেও আমি চলে যাব, পাটটা কম থাকলেও হয়তো আমি চলে যাব, বিকজ ওই কয়েকটা দিন আমি ওই চরিত্রটা বাঁচতে পারবো, এরকম হয়। বন্ধুত্বটাও গাঢ় হলো সেখান থেকেই। আস্তে আস্তে কখন প্রেম হয়ে গেছে টের পাইনি। তো আমার মনে হয় যে নতুনরা কোনো একটা এমন কিছু ঘটাবে যেটাই পুরো আবার খেলাটা পাল্টে যাবে, সেই বিশ্বাস থেকেই করা এই কাজগুলো। তো অনিন্দিতার সঙ্গে কোনোদিন বিয়ে হয়নি? তো বিয়ে হয়নি, এটা মানুষে ভাবে, তা আমরা তুমিও ভাবো। আমার কোনোদিন বিয়ে হয়নি অনিন্দিতার সঙ্গে। দর্শন আসার পর ওই বিষয়টা এসছে যে আই ওয়ান্ট টু আফটার ওয়ার্ক সঙ্গে সঙ্গে আই ওয়ান্ট টু গো ব্যাক হোম। আর যে ফেক নিউজ স্প্রেড ফাস্টার দ্যান দ্য অরিজিনাল নিউজ। আমি তো অরিজিনাল পুরো ভিডিওটাও ছেড়েছিলাম। তারপর আমি কোনোদিন ভাবিনি যে আমার এই মুখেরই ট্যাটু মানুষের শরীরে থাকবে, সেটা মন্টু পাইলট করে দিয়েছে। নমস্কার, আমি অনিল চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা ছোট্ট ছেলের গল্প বলবো। ছোট্ট একটা ছেলে ফুটপাতে থেকে দেখতো আকাশে বিমান উড়ে যাচ্ছে। স্বপ্ন ছিল একদিন সেই বিমানে সেও সওয়ারি হবে এবং সেই ফ্লাইটটা চালাবে নিজে। এলাকার লোকজন তাকে ডাকতো মন্টু পাইলট বলে। বাংলার একটা ওয়েব সিরিজের গল্প এটা, কিন্তু এই সিরিজটা মন্টু পাইলট এমন পপুলার হলো যে আরও একজনের, এক অভিনেতার জীবনটাকে সত্যি মাঝ আকাশে তুলে দিল। আমরা আজকে কথা বলবো সৌরভ দাসের সঙ্গে। সৌরভ আজকে আমাদের এই পডকাস্টের অতিথি। সত্যি কথা বলতে এই মুহূর্তে যদি বাংলার ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে হয়, তাহলে সৌরভ দাসের নাম বাদ দিয়ে কিন্তু কোনো আলোচনাই সম্ভব নয়। সৌরভ আজ এসছেন আমাদের এই পডকাস্টে অতিথি হয়ে। সৌরভ, থ্যাংক ইউ সো মাচ মানে আসার জন্য। থ্যাংক ইউ। যে তোমার সঙ্গে সারা বছরের মধ্যে একটা বড় সময় আমাদের একটা দেখা হয় এবং গল্প হয়, আড্ডা হয়, একটা ক্রিকেট খেলতে গিয়ে। তার বাইরে অ্যাকচুয়ালি ছবি নিয়ে কথা আলাদাভাবে বা তোমার কেরিয়ার নিয়ে কথা ওটা হয় না আর কি, হয়ে ওঠে না। কিন্তু এই ধরো এই 15 বছর, প্রায় 1.5 দশক বাংলা সিনেমার জগৎ বলো, ওটিটির জগৎ বলো, কাটিয়ে ফেলার পর তোমার এখন কি মনে হচ্ছে, মানে জার্নিটা কত দূর হয়েছে? মানে একটা যদি ধরো 800 মিটারের দৌড় হয়, সৌরভ দাস এখন অবধি কতটা রাস্তা পার করতে পারে? আমার তো মাঝে মাঝে, আমি তো খুব কনফিউজড অ্যাজ আ পার্সন। তো সেক্ষেত্রে কখনো কখনো মনে হয় যে অনেকটা অতিক্রম করেছি, কখনো কখনো মনে হয় যে শুরুই করিনি এখনও। তো এরম জায়গায় বেসিক্যালি। বাট হ্যাঁ, যদি কাজের নিরিখে বা মানুষজন চেনার নিরিখে বা যেরমভাবেই আর কি মানুষজন আমাকে অ্যাকচুয়ালি যেভাবে দেখে আর কি বা চেনে, বা সৌরভ নামটা এতটাই কমন। আমার প্রথম ফাইট ছিল যে এই সৌরভটাকে একটু স্বতন্ত্র করা আর কি। মানে এত সৌরভ চারিদিকে, যে ইন্ডাস্ট্রিতেও এতগুলো সৌরভ, সবসময় কোন সৌরভ জিজ্ঞেস করা হতো। আমার সবসময় ইচ্ছা ছিল যে সৌরভ বললে প্রথমে আমার নাম এই সৌরভ না, তাহলে কোন সৌরভ, এইটা যাতে হয়। তো প্রথম ফাইট আমার ওইটা ছিল যে এই সৌরভের মধ্যেও ওই প্রথম সৌরভটা যাতে ইন্ডাস্ট্রিতে, ওই সৌরভ নামটাই বাঙালিতে প্রথম হতে পারবো না, সেটা আমি প্রথম থেকেই জানতাম, রাইট? তো সেক্ষেত্রে এইটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে হয়েছে। হ্যাঁ, সৌরভ বললে প্রথমে আমার নাম মুখটাই আসে, তারপরে যদি অন্য কোনো সৌরভে অন্য জায়গায় যায়। তো সেইখান থেকে যদি আমি দেখি, সেই নিরিখে যদি দেখা হয়, তাহলে অনেকটাই তো আমি পেরেছি আর কি। কারণ এই এত কমন একটা নামকে, হ্যাঁ, এতজন মানে চারদিকে, মানে একটা ফ্লোরে আমার অন্তত 4-5 জন সৌরভ থাকেই আর কি। তো সেই জায়গা থেকে যখন সৌরভ বললে আমার কথা মনে হচ্ছে, তো সেইটা আমার মনে হয় যে অনেকটাই এসছি। বাট ওই আর কি, যে কোনো কিছুরই মানে ওই কী বলে যে তাড়াতাড়ি কন্টেন্ট বলো বা মানে দৌড় শেষ, ওই বিষয়টা আমার নেই আর কি। হোয়াট নেক্সট ব্যাপারটা সবসময়ই চলে মাথায়। ডেস্টিনেশন নেই, জার্নি আছে। ওরম ধরনের একটা বিষয়। তো সেক্ষেত্রে আর আমি এমনও নয় যে অনেকে টার্গেট করে, অ্যাম্বিশন করে। আই অ্যাম অ্যাম্বিশাস ওরমভাবে দেখতে গেলে, কিন্তু আমি যে প্রচণ্ড ওইটার একটা প্রেশার নিয়ে নিই এমন নয়। হলে ভালো, না হলে ঠিক আছে, এরম একটা জোনে। তো সেই জন্য আমি ওই এক্সট্রা প্রেশারটা নিইনি।
আমি ওই প্রত্যেক দিন ওই ওয়ান ডে অ্যাট আ টাইমটা দেখতেই পছন্দ করি বেশি। আই ওয়ান্ট টু লিভ ইন দ্য প্রেজেন্ট বলা যেতে পারে। তো এই অভিনয়ের সঙ্গে মানে অভিনয়ের ইচ্ছেটা কবে থেকে বা এই অভিনয়টার সঙ্গে জড়িয়ে পড়া কবে থেকে? অভিনয়ের ইচ্ছেটা কোনোদিনই ছিল না সত্যি বলতে। জড়িয়ে পড়াটা হচ্ছে অন্য কিছু না পারা থেকে। আর একটা জিনিস যেটা মানে প্রায় সব জায়গায় বলি, সেটার আমার মনে হয় সেটা ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই আই এম হিয়ার, সেটা হচ্ছে বাবার একটা কারণ আছে। বাবা যেহেতু বহু বছর থিয়েটার করেছেন সুন্দরমের সঙ্গে, 40 বছরের উপরে। তো আমি যখন স্কুলে পড়তাম, সাউথ পয়েন্টে পড়তাম, 6, 7, 8 আমি একটা টিউশনে যেতাম ওই দেশপ্রিয় পার্ক ওই দিকটায়। তো ওখানে তোমার সুন্দরমের রিহার্সাল প্যাড ছিল। তো আমার ওই 6টা থেকে 8টা পর্যন্ত হতো টিউশন স্কুলের পরে। ওই 8টা হয়ে গেলে আমি হেঁটে হেঁটে ওই সুন্দরমে ঢুকতাম। ওদের 9টায় শেষ হতো বাবাদের। তারপর বাবার সঙ্গে বাড়ি ফিরতাম। তো এই 2 দিন বোধহয় সপ্তাহে আমার ছিল, এই 2 দিনটা আমার ওখানেই কাটতো। তো সেইটাই ওই রিহার্সালের মাঝখানে আমার এখন মনে হয় যে কোথাও সাবকনশিয়াস মাইন্ডে মনোজ মিত্রকে চোখের সামনে থেকে দেখা এত তাড়াতাড়ি, তখন তার মূল্য আমি বুঝতাম না। তারপরে যখন অভিনয় দেখতাম তখন ভাল লাগতো। তারপর ওনাকে বাড়িতে ইনঅ্যাক্ট করতাম, উনি যেভাবে কথা বলেন, বা সাজানো বাগান দেখে আমি ডায়লগ মুখস্থ হয়ে গেছিলো এরকম। হ্যাঁ, তো এখন মনে হয় যে সেইটা হয়তো কোথাও সাবকনশিয়াস মাইন্ডে আমার বরাবরই ছিল, আমার ওই অভিনেতাটা। কিন্তু সেটা কখনোই আমি ভেবে দেখিনি, বা বাবা মাও কোনোদিন বলেনি যে তোকে অভিনেতা হতে হবে, বা যখন কিছুই হচ্ছে না এইটা কর। তো হ্যাঁ, ওইটা আস্তে আস্তে যখন আমি কিছুই যখন হলো না লাইফে, পড়াশুনো দিয়ে বা কোনো হ্যান ত্যান এইসব, তখন মাই বেসিক্যালি ওই কাগজে রঙ্গকর্মী থেকে একটা তোমার বিজ্ঞপ্তি ছিল যেখানে লেখা ছিল যে আমার থিয়েটার ওয়ার্কার দরকার, ওয়ার্কশপ যেগুলো হয়, হ্যাঁ ওরম টাইপের। হ্যাঁ, না, যেখানে লেখা ছিল রেপার্টারি মেম্বারের জন্য ওরা চাইছে। হ্যাঁ, এবার রেপার্টারি মেম্বার মানে মা জানে যে পয়সা পাবে। হ্যাঁ, ঠিক আছে। তো ওইখানে ওই অডিশন দিতে গিয়ে আমি ওটা পেয়ে যাই। তো 2000 টাকা করে পার মান্থ। এবার 2000 টাকা তখন আমার কাছে মানে বিশাল বড় ব্যাপার। তখন আমার 18 বছর 19 বছর, মানে সবে তোমার ওই উচ্চ মাধ্যমিক হয়েছে ওই সময়। আমি তো কলেজে যাইনি, তারপরে আমি রেপার্টারি মেম্বারই হয়ে যাই। তোমরা তখন থাকতেই বজবজে থাকতে? না, আমি ক্লাস 1-এ চলে এসেছি বেহালা তারাতলায়। আচ্ছা, বেহালা তারাতলায় রেলওয়ে কোয়ার্টার। তার আগে কি বজবজ থাকতে? তার আগে বাটানগরটা ছোটবেলাটা ওখানে কেটেছে, ক্লাস 1 পর্যন্ত ওখানে ছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওখান থেকে রেলওয়ে কোয়ার্টার্স আমাদের বেহালা তারাতলা ঘোলসাপুর, ওইখানে রেলওয়ে কোয়ার্টার্সে থাকতে। রেলওয়ে কোয়ার্টার্স ঘোলসাপুর, যেটা কেএফআর মাঠের উল্টো দিকে, ওই ঘোলসাপুর রেলওয়ে কোয়ার্টার্সে। বাবা তো দারুণ জায়গাটা, আমি গেছি। হ্যাঁ, তো ওইটা বাবা একদম রিটায়ারমেন্ট পর্যন্ত ওখানে ছিল। আচ্ছা, হ্যাঁ। তো বাবা কিসে ছিলেন, মানে রেলে কোথায় ছিলেন? আমি আসলে রেল শুনলেই আমি নিজে ইস্টার্ন রেলওয়েতে বাবা ডিআরএম বিল্ডিং এ ছিল। ডিআরএম বিল্ডিং এ ছিল, শিয়ালদাতে। তো ওখানে বাবা ছিল, মা ছিল বাবা যেহেতু রেলে ছিলেন, নবান্ন না, রাইটার্স বিল্ডিং। হ্যাঁ, মা রাইটার্স বিল্ডিং। আমি বললাম আমার বাবা যেহেতু রেলে ছিলেন, আমি শুনলেই আর কি, আমি নিজে রেল কোয়ার্টারে থাকতাম। অ্যাকচুয়ালি আমি থাকতাম ব্যান্ডেলে রেল কোয়ার্টারে। মানে রেল কোয়ার্টার শুনলেই, 2 দিন আগে সুরজিৎ এসেছিল, ভূমির সুরজিৎ, ওরাও থাকতো হচ্ছে রেল কোয়ার্টারে রামপুরহাটে। ওটা শুনলেই আমরা দুজনে মিলে করছিলাম কোথায় কোথায় মিল ছিল রেল কোয়ার্টারগুলো। এখন তো জেমস লং দিয়ে গেলেই, আর আমাদের যে রেলওয়ে কোয়ার্টার, যে কোয়ার্টারটায় আমরা থাকতাম দোতলায়, সেইটা একেবারে ওই কেএফআর মাঠের উল্টো দিকেই একটা মানে অনেকগুলো কমপ্লেক্স যেরকম। তো আমাদের একদম রাস্তার উপরেই আর কি, জেমস লং এর উপরে। তো আমি গেলেই ওই ডান দিকে দোতলাটায় একবার তাকিয়ে থাকতেই হয়। আমি ট্রেন থেকে দেখি, ট্রেন থেকে দেখা যায় যখনই ট্রেন ধরো কোনো সময় ব্যান্ডেল স্টেশন ক্রস করছে, আমাদের একদম রেল লাইনের পাশে ছিল কোয়ার্টার, দেখি আর কি ওই তো এটা কেমন আছে আর কি। তো ফলে অনেক স্মৃতি থাকে অ্যাকচুয়ালি। এগুলোকে বাঁচিয়েও রাখতে হয় আমার মনে হয়, জানো। এত ফার্স্ট লাইফে আমরা পৌঁছে গেছি, বা এত এই যে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, এত অ্যাডুলেশন বলো, ক্রিটিসিজম থেকে অ্যাডুলেশন, আমরা যে শুধু ক্রিটিসাইজড হই এমন না, আমরা ভালোবাসাও পাই। হ্যাঁ, তো সেইখানে না কোথাও গিয়ে আমার মনে হয় যে আমার বয়সী অভিনেতারা বা যারা হয়তো আসছেন, তাদেরকে একটাই জিনিস আমার মনে হয় যে তাদের জানা উচিত যে রুটটা, এই জিনিসগুলো, হ্যাঁ, যাতে রুটটা থাকলে না, রুটটা কোথাও তোমায় আটকে রেখে দেবে। শিকড় তো ওই জন্যই তো শিকড়, ওটা আটকে রেখে দিলে তো তুমি ইউ কিপ রিভিজিটিং দোজ ডেজ, আর ইউ কিপ ট্রু টু ইয়োর আর্ট। আই ফিল ওইটাই তোমাকে রেখে দেয়। হ্যাঁ, ওইটাই তোমাকে আবার দূরে যেতেও সাহায্য করে। এই কারণেই অরিজিৎ সিং ফিরে আসেন, মানে চলে আসেন এই কারণে। ওই জায়গা থেকে ওর আমার ধারণা যে ওখান থেকেও পায়, না কিনতে পারে, কোথায় না কিনতে পারে, কোথায় না যেতে পারে, বিদেশেও থাকতে পারে, জিয়াগঞ্জে কেন থাকে, ওটার রুট। ওই জন্যই ওর ভগবানের মতো, মানে ওর আর্টের জায়গাটা কদরটা ওরম ভাবেই আছে পৃথিবীর বুকে। নিজের ক্রাফটকে ভালোবাসা, এর থেকে ভালো কিছু হতে পারে না। অ্যাবসলিউটলি তাই। তো এখানে আসার পরেই সাউথ পয়েন্টে ভর্তি হলে?
হ্যাঁ, না সাউথ পয়েন্টে তো ওখান থেকে ক্লাস 1 পর্যন্ত বাটানগর থেকেই ট্রাভেল করতাম ট্রেনে। আচ্ছা, আর ওখানে একটা মজার স্মৃতি আমার বলতে বলতেই মনে পড়ছে। বাবা যেহেতু রেলে ছিল, বাবা এক সময় আবার যে পদে ছিল সেটা হচ্ছে টিটিদের হেড, এরকম কোনো একটা পদে ছিল। তো তখন তোমার আমি গার্ডস কেবিনে ট্রাভেল করতাম। সো আমি ট্রেনের ওই গার্ডস কেবিনে ঢুকে ছোট্ট ওখানে বসে থাকতাম, আর পুরো আমি দেখতাম আর কি ট্রেন যাচ্ছে। বাবা মাঝে মাঝে উঠতো, হ্যাঁ বাবা মাঝে মাঝে উঠতো মানে আমি উঠলে বাবা উঠছে আর কি। এবং বাবা ওখানে যেতে যেতে, বাবা খুব ভালো আঁকেন, তো বাবা যেতে যেতে তোমার ওই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছে সেইগুলো আঁকতো এবং একে আমায় দেখাতো। আর আমি খুব আঁকতে চাইতাম বাবার মতো, কিন্তু পারতাম না। হ্যাঁ, তো ওই স্মৃতিগুলো এখন তুমি বলাতেই আমার মনে পড়ছে। আমি তোমার একটা গল্প বলি, মানে যদি তোমারই গল্প বলার কথা, কিন্তু ছোট্ট একটা মানে নিজের একটা অভিজ্ঞতা বলি। আমরা রেল কোয়ার্টারে থাকতাম, আমাদের পাশের কোয়ার্টারে একজন কাকু থাকতেন বা জেঠু থাকতেন, তিনি হচ্ছেন গার্ড ছিলেন রেলের। তো আমি তার সঙ্গে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতাম, মানে আমার খালি পায়ে আমি হাওড়া অব্দি, ব্যান্ডেল টু হাওড়া অব্দি এসেছি, এরকম প্রচুর ঘটনা গেছে। তো তার সঙ্গে আমি একবার শ্রীরামপুরে গেছিলাম, তার একটা আত্মীয়র বিয়ে ছিল। তা উনি সেখান থেকে বোধহয় বরযাত্রীর জন্য ওই যে তত্ত্ব নিয়ে যান ওরকমভাবে বেরোবেন, আমাকে কোথায় রাখবেন, ওনার একজন কালিগ ফিরছিলেন থেকে হাওড়া থেকে ট্রেন নিয়ে ফিরছিলেন, ব্যান্ডেলে ফিরছিলেন। তো আমাকে উনি গিয়ে শ্রীরামপুরে ওনার কম্পার্টমেন্টে তুলে দেন। তিনি আমাদের পাড়াতেই থাকতেন। হ্যাঁ, তো উনি চন্দ্রনগরে যে ইয়ে খেতে নেমেছিলেন, জল খেতে নেমেছিলেন, আমি ওই বেলটা মেরে দিয়েছিলাম দুবার, আর গাড়ি চলতে আরম্ভ করে দিয়েছিল। সিরিয়াসলি, উনি হঠাৎ জল খেতে গিয়ে দেখেন যে গাড়ি স্টার্ট নিয়ে নিচে, মানে যেটা হওয়ার কথা না। অ্যাকচুয়ালি গার্ড সিগন্যালটা দেয় ওই বেলটা বাজিয়ে। তো আমার ওই সেবারে আমার মনে আছে নর্মালি একটু উঁচুতে থাকতো, ওই কম্পার্টমেন্টটা বেলটা নিচে ছিল, আমি মেরে দিয়েছিলাম দুবার। তো গার্ড চলতে আরম্ভ করেছিল, উনি মানে পড়ি মড়ি করে গিয়ে ট্রেনটা ধরেছিলেন, নাহলে কি হতো জানেন অ্যাকচুয়ালি। তো এরকম একটা ঘটনা হয়েছিল। তো মানে তুমি যে বলছো গল্পগুলো, এগুলো সবগুলো আমার খুব মানে সিমিলার আর কি অ্যাকচুয়ালি। তো মানে যারা ওই রেলের সঙ্গে জড়িত তারা এইগুলো রিলেট করতে পারে অ্যাকচুয়ালি, এটা একেবারেই রিলেট করতে পারে। ঠিক কথা, ঠিক কথা। তো হ্যাঁ, এইগুলো। তো মা বোধহয় গানের সঙ্গে জড়িত, মা গান শেখাতেন, মা গান শেখাতো। তোমার একটা বোধহয় গানের প্রতি একটা ইচ্ছা। আমার প্রথম দিকে গান নিয়েই শুরু হয়েছিল, মানে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ছিলাম না, মানে ব্যান্ড যেরকম ছিল। আর আমাদের সময় যখন আমি বড় হয়ে ওঠাটা, তখন তো অ্যাকচুয়ালি ব্যান্ডেরও উত্থান, বাংলা ব্যান্ডেরও উত্থান। সেই 92-93-তে সেই আমাদের ওই ক্যাসেট যেখানে বেরোলো, নচিদা, অঞ্জনদা, কবির সুমনের ওই ক্যাসেটটা বেরিয়েছিল, তারপরে পরশ পাথর বেরোলো, তারপরে ক্যাকটাসের প্রথম অ্যালবাম বেরোলো। হ্যাঁ, সেই যে হলুদ পাখি, স্ম্যাশ হিট। হ্যাঁ, মা কোন গান ছেড়ে কোন গান বলবো আর কি, বা সাসা রেডন, সেটা তখনকার দিনে একটুখানি জাগিয়ে তুলছে আর কি যুবকদের, ওরম টাইপের বিষয়, যেটা মা বাবার সামনে গাওয়া যাবে না, কিন্তু লুকিয়ে পুরো মুখস্থ আর কি গানটা। আর তখন আবার ক্যাসেটের পেছনে পুরো লিরিক্স লেখা থাকতো সবকিছু, সেটা দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। তারপরে সেইখান থেকে যখন গান বাজনা ভালোবাসছি, তখন তো মানে 89-এ আমার জন্ম, মানে আমার 10 বছর বয়স। 2000 রূপম ইসলাম কামস ইনটু দ্য সিন উইথ ফসিলস। পাগল হয়ে গেলাম, পুরো চেঞ্জ করে দিল। হ্যাঁ, যেরকম আগে যেরকম গান ভালো লাগতো, তখনও ভালো লাগতো, সেই যে হলুদ পাখি আমার এখনও ফেভারিট। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এইটা তো বলে লাভ নেই, কিন্তু রূপমদা পুরো স্রোতটাকে চেঞ্জ করে দিল। এবং তখন এই হাসনুহানা, একলা ঘর, এই দুটো তো পুরো স্ম্যাশ হিট হয়ে গেল। তারপরে মিশন এফ বলো, বা তারপরে যা 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 বেরিয়েছে, কিন্তু ওইটার মধ্যে ওই ভোরের বাতাসে বলে যে ওই গানটা আর কি, ওইটা পুরো একেবারে স্রোত চেঞ্জ করে দিল। এবং আমার মনে হলো যে আমিও গান গাইবো টাইপের বিষয় একটা। তো 2004 সাল, 2004 কি 2003 সালে ধরে নিতে পারো, যখন আমি ক্লাস 8-এ, 2007-এ তো 7-5, মানে 5 হচ্ছে আমার মাধ্যমিক, তার মানে ওই ক্লাস 8 মানে হচ্ছে 2003 সাল। 2003 যেবার ইন্ডিয়া হেরে গেল ওয়ার্ল্ড কাপ ফাইনাল। হ্যাঁ, তো সেই বছর থেকেই ধরতে পারো যে আমার গান গাওয়া শুরু হলো আর কি। আচ্ছা, গান গাওয়া শুরু হলো হচ্ছে ওই বেহালাতে থাকতাম যেহেতু, তো বেহালা ম্যান্টনের ওইদিকে একটা রাহে বলে একটা ব্যান্ড ছিল, তো সেখানে আমি অডিশন দিতে গেলাম। আচ্ছা, অডিশন দিতে গেলাম, ওরা সেকেন্ড ভোকালিস্ট চাইছিল, কারণ যে আমাদের মেইন ভোকালিস্ট তার চাকরি হয়ে যাওয়ার একটা, সে MBA করতো একটা কলেজ থেকে, তো তার চাকরি হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। সো ওদের মধ্যে ওই ইউনিটি ছিল যে তুই তো চলে যাবি, পারবি না, একটা সেকেন্ড ভোকালিস্ট রেডি করতে থাকি আমরা। তো সেখানেই আমায় পেয়েছি, ওরা সব বড় দাদারা, আমি ক্লাস 8-এ পড়ি। তো গিয়ে একটা ভুলাদা বলে একটা রেদ ব্যান্ডের গান ছিল, সেটা আমার মানে ন্যাশনাল অ্যান্থেম হয়ে গেছিলো। তো সেটা গিয়ে গাইলাম, তারা দেখছি একে অপরের দিকে তাকাচ্ছে, বুঝতে পারছি না ভালো করেছি না খারাপ। তারপরে দেখলাম না, খুব ভালো গেয়েছি, আমি সিলেক্টেড হলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি একটু পাকিস্তানি ব্যান্ডের গান বেশি ভালোবাসতাম, ওই আদা তো ওলাম ওরম টাইপের।
তো ওইখান থেকে তোমার আমার ওদের সঙ্গে ব্যান্ড যাত্রা শুরু হলো। প্রথম শো করলাম সোয়াভূমিতে, আমার মাসি গেছিল দেখতে, মা বোধহয় যেতে পারেনি, এরকম কিছু একটা বিষয়। সে মানে প্রথম শোতে স্টেজে উঠে যত না ঘাড় দোলানো উচিত তার 3 ডবল বেশি ঘাড় দুলিয়ে ঘাড়ে ব্যথা, পরের দিন থেকে ঘাড় নাড়াতে পারছি না। কিন্তু ওইটা দেখে ওরা ঘেটে গেছে। ওরা হচ্ছে প্রপার পরশপথর বলো, হ্যাঁ, বা ক্যাকটাস যেভাবে গান গায়, রূপমদার ঘরানা না, ওরম টাইপের ওরা গান গায় বা ওরম টাইপের মিউজিক। আমি উঠে রূপমের ফ্যান গিয়ে ওরম সব করে দিয়েছি। এবার যে দাদাটা যে গান গাইতো সে আমাকে দেখে সেও একটুখানি করা শুরু করে, একেবারে বেমানান লাগছে আমাকে এটা বাঁচানোর জন্য। তো ওরকমই আর কি। তো ওই প্রথম আমার বলতে পারো ক্লাস 8-এ ওই স্টেজে আসা আর কি, থিয়েটারেরও আগে। তারপরে অনেক শো করেছি, বেহালা কলেজ থেকে শুরু করে বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজ, বেহালা। প্রথম যে আমি অটোগ্রাফ দিয়েছি আমি কিন্তু গান গিয়ে, বীরভূম রাহে নাম ছিল, সেটা এখনো ইউটিউবে যারা দেখছেন RAHEIN মারলে একটা দুটো চলে আসতে পারে, আমাকে চিনতেও পারবেন না, এরকম একটা অবস্থা আর কি। বড় চুল, হ্যাঁ, এরকমই রোগা একটা জামা পরতাম। তখন আমার অদ্ভুত অদ্ভুত স্টাইল। আমার কিন্তু স্টাইলের পোকাটা ছোটবেলা থেকে, বোতামগুলো পরপর লাগাতাম না, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এটা করে না বিতিকিচ্ছিরি টাইপের ব্যাপার করতাম, সেটা একেবারে অ্যাট্রোশাস। কিন্তু তখন ওটা আমার কাছে স্টাইল, তো আমি ইনভেন্ট করলাম টাইপের। তো তখন ওই আমার মনে আছে যে ওই হয় না যে মহিলা বা মেয়ে ওই আই লাভ ইউ বলছে যেরকম রকস্টারদের হয়ে থাকে, ওরকমও হয়েছে। আমার এখনো মনে আছে, পিঙ্ক ফ্রক পরে একজন দূর থেকে সৌরভ আই লাভ ইউ বলেছে। আমার এই দাঁতের কোনাটা ভেঙেছে মাইকে, লাভ দিয়ে কখন মেরেছি, ওই দাঁতের কোনাটা গিয়ে ওখানে দেখি কুচি কুচি এরকম। তো এরকম মানে ওইটাই হচ্ছে আমার জীবন ছিল। অভিনয়তে আসা, তোমার একটা প্রশ্ন অনেক বড় একটা উত্তর হচ্ছে আমি জানি, তো আমি বলে দিচ্ছি অভিনয়তে আসা। ওই থিয়েটার তখন আমি করা শুরু করিনি, কিন্তু প্রথম আমি কাজ অ্যাকচুয়ালি তোর নাম না, তখন আমি ছোটই ছিলাম। 2008 ফাটের সময় অদিতিদির অবশেষে বলে একটা ছবি এসেছিল, অদিতি রায়ের অবশেষে বলে একটা ছবি, রূপা গাঙ্গুলি ছিলেন, হ্যাঁ, যেটা উনি যে ফিল্ম থেকে গানের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন রূপা গাঙ্গুলি, রবীন্দ্রসঙ্গীতের জন্য। তো ওখানে একটা ব্যান্ডের দরকার ছিল, যে ওখানে একটা গানই আছে, সেটা ব্যান্ড, একটা ব্যান্ড, বাংলা ব্যান্ড, সেখান থেকে গানটায় চলে যায়, তারপরে সিনেমার মন্তাজ, রঞ্জিনী ছিল। তো যাই হোক, তো ওখানে আমার একটাই ডায়লগ ছিল, দিস সং ইজ ফর ইউ, রূপা গাঙ্গুলিকে বলছি। সেটা আবার 3 লক্ষ বার প্র্যাকটিস করে, ওই পটলবাবু ফিল্ম স্টারে যেরকম, হ্যাঁ, ওই একটাই ডায়লগ বারবার প্র্যাকটিস করছি, ওরম টাইপেরই বারবার প্র্যাকটিস করে ওইটা বলেছিলাম। তো অদিতিদিকে আজও বলি যে আমিও জানতাম না আমি অভিনয় করবো, সেদিনকে আমি গিয়ে ওই একটা ডায়লগ বলেছিলাম। তো ওইখান থেকে আবার অভিনয় বলতে পারো ওইটাও আর একটা ক্রীড়া, যে ওইটা বলার পর আমার বেশ ভালো লেগেছে ব্যাপারটা, এটা তো মন্দ না, এটা করা যেতে পারে টাইপের। তারপরে তো থিয়েটার থেকে আলটিমেটলি এখানে আসা। আচ্ছা, তো গানটা প্লেড দ্যাট পার্ট। ও মাকে নিয়ে জিজ্ঞেস করেছিলাম, মা গান শেখাতো, মা গান শেখাতো। তুমি শিখতে মানে প্রপারলি, মানে এইটা যাওয়ার আগে আমি শিখিনি কোনো। আমার বোন তো পণ্ডিত অজয় চক্রবর্তী স্টুডেন্ট। আচ্ছা, মা শিখতো এবং শেখাতো। মা চেয়েছিল আমাকেও শেখাতে, কিন্তু মা একটুখানি ছিল, মানে একটুখানি বেশি রাগী ছিল, একটু ভুল করলেই বেশি বকতো, একটা স্কেল থাকতো, হ্যাঁ, 2-4 ঘা হতো। তো সেই জন্য আমি বলছি আমি গান শিখবো না তোমার কাছে। হ্যাঁ, তারপর আর গানটা শেখা হয়নি। কিন্তু যেহেতু বাবা থিয়েটার করতেন, গান গাইতেন আর কি, বাবাও আমার মতোই, যে না শিখে গান গাওয়া আর কি, সুর আছে। মা আর বোন হচ্ছে শিক্ষিত, ক্লাসিক্যাল। বাড়িতে একটা মানে কালচারাল একটা আমার মনে হয় জিনে আমার গানটা ছিল আর কি, মানে এনভায়রনমেন্টও ছিল, সুরটা আমার আছে আর কি, এইটুকু তো জানি। তা পরবর্তীকালে তুমি আমার চেষ্টা করেছিলে বোধহয় একবার একটা ইউটিউব চ্যানেল করবার চেষ্টা করেছিলে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অ্যাকচুয়ালি ব্লগিং টগিং করার জন্যই ভেবেছিলাম। তারপরে আমি দেখলাম, আমার মনে হলো আমি মানে এতটাও শেয়ার করবো না আর কি, মানে ওইটা প্রচণ্ড, ব্লগিং ইজ পার্সোনাল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল আমি এমনি সারাক্ষণ ক্যামেরার সামনে থাকি, তো সেক্ষেত্রে আমি যদি ব্লগিংটাও, মানে আমি ঘুরতে যাচ্ছি সব কিছু, হ্যাঁ, ছবি দেওয়া 4টে আলাদা বিষয়, 4টে রিল দেওয়া আলাদা বিষয়, সুন্দর জায়গা, এই আই ক্যান শেয়ার ইট উইথ মাই পিপল। কিন্তু এই কোথায় সারাক্ষণ একসঙ্গে, ওইটা আমার হয়নিও। তারপর আমি ইউটিউবে ব্লগিংটা করিনি। তো বাইরে ঘুরতে গেলে হয়তো 1-2 ব্লগ ইচ্ছা করলে করি, মানে এমন নয় যে আমি করবো বলেই। আর গানটা আমি এখনও ভাবছি যে করবো কোনো এক সময়। ওই চ্যানেলটা কি গানের জন্য করনি? না, গানের জন্য যে প্রিডমিনেন্টলি ফর গান এরকম নয়, এক্সক্লুসিভ আমার জিনিস যেটা হয়তো কোথাও পাওয়া যাবে না টাইপেরই ইউটিউবে ওই জায়গাটা আছে আর কি। সেখানে মা, আমার বোনের কয়েকটা আমাদের মজার ভিডিও, যেগুলো মানুষের প্রচণ্ড ভালো লেগেছে, মানে সে লিখেওছে আর কি, মুহূর্তে অনেক ভিউজ হয়ে গেছে দেখেছি। কিন্তু কোথাও গিয়ে তারপর আমি ওটা ক্যারি করতে পারিনি, কেন আমি যখন প্রজেক্ট শুরু হয়ে যায় তখন তো আমি এইগুলো করতে পারি না, তখন ওই কনস্ট্যান্টলি ওই দেওয়াটা ওইটা আর হবে না আমার দ্বারা, ওই জন্যই হয়। কিন্তু আমি গানটা নিয়ে ভাবছি যে করবো। আচ্ছা,
শুট ট্যুর বানানো। মানে কি ব্যান্ড ক্রিয়েট করবে মনে হচ্ছে? ব্যান্ড নয়, কুন্তল বলে আমার এক বন্ধু আছে যে মিউজিক করে আর কি, যাকে অনেকেই চেনেন। কুন্তল দে যে মিথ্যে প্রেমের গানের সব মিউজিক করেছে, পরমার যে ছবিটা অনির্বাণ ছিল, প্রত্যেকটা গান ওরই করা। আর ও আন্ডারগ্রাউন্ড অথরিটি বলে একটা ব্যান্ড ছিল, সেটা গিটারিস্ট ছিল। আচ্ছা। এখন ও আর ইপিআরআই এর যে র্যাপ করে, ওরা দুজন একটা আর্টিভিজম ইন অ্যাকশন বলে এআইএ বলে একটা ব্যান্ড করছে। তো আমাদেরও একটা করার কথা। তো আমি এমনি আগে থেকে মানে মিউজিকটা করছি, আমরা সুর বানাচ্ছি, তো ওইটা অন অ্যান্ড অফ করতে থাকছি আর কি। হয়তো ইন আ ইয়ার বা ইন 2 years টাইম হয়তো আস্তে আস্তে মানে আমার ইচ্ছা আবার যে স্টেজে আবার গান নিয়ে ফেরাটা। আচ্ছা, সেরকম হতে পারে আর কি। ওকে। যিশু এখন রেগুলার দেখি মাঝে মাঝে শো করে, শো করে ওদের ওই ব্যান্ডটা নিয়ে, যিশু অ্যান্ড দ্য রেট্রোডিকশনস। হ্যাঁ, তো ওখানে তো শোভন গান গায়, ব্রিলিয়েন্ট সিঙ্গার, এবং ওর পুরো টিমটাই তো প্রচন্ড ট্যালেন্টেড টিম। যিশু আবার ড্রামস বাজায়, কিছু না নিজের প্যাশনটা নিয়ে বাঁচা আর কি। মানে যেগুলো ছোটবেলায় করেছি সেইগুলোই ঘুরি ফিরে করা। আমার বন্ধুরা বলে তো যে আমি যখন কোনো কমেডি ছবিতে আমায় দেখে, ফর এক্সাম্পল বলো দুর্গামাইকিতে দেখার পর আমার অনেক বন্ধু বলেছে যে তুই আমাদের স্কুলে যেটা করতি সেটাই তুই করছিস, ডিফারেন্স হচ্ছে টাকা নিয়ে করছিস। এইটা হচ্ছে ডিফারেন্স। মানে ওই স্কুলে এরকম আমি এন্টারটেইনারই ছিলাম স্কুলে বরাবরই। হ্যাঁ, বরাবরই এন্টারটেইনারই ছিলাম, মানে ওই মজাটার মধ্যে থাকতে ভালোবাসতাম ছোটবেলা থেকেই। আর আর এটা বেসিক্যালি এসছে মায়ের কাছ থেকে, কেন মাও মানে প্রচণ্ড বড় একজন এন্টারটেইনার। মানে মায়ের সঙ্গে বসলে কীভাবে সময় কেটে যাবে, যে আজ পর্যন্ত যারা যারা বসেছেন সবাই তাই বলেছে। মায়ের আবার একটুখানি ফ্ল্যাটারি একটা ব্যাপারও আছে, পিপল প্লিজার হালকা। মানে সে দেবদার সঙ্গে দেখা হলে দেবদা মানে ভালো সবাইকে বাসে, মায়ের কাছে কোনো খারাপ বলে কোনো বস্তু নেই আর কি। দেবদাও প্রচণ্ড, মা হচ্ছে প্রচণ্ড ফ্যান, জিদ্দারও ফ্যান। তো সে দেবদা তোমার এই বলে 3-4খানা ছবি বলে দিলে, এইটাই ওইটা তুমি করেছিল, ওইটা করেছিল, কি ভালো লাগে, হ্যান ত্যান এই হয়ে গেল। জিদ্দার সঙ্গে দেখা হলো একই ব্যাপার। মানে মায়ের ভাল লাগবে যে ওর ভাল লাগছে, আমারও ভাল লাগছে, এরকমটাই বিষয়। এরকম মানুষের দরকার পৃথিবীর বুকে, নিশ্চয়ই দরকার। মানে ওরা কিভাবে মানে একটা এনার্জি দিয়ে দেয়। হ্যাঁ একদম, মা গেলে একদম এন্টারটেইনার, একদম ওই বুঝে নেবে পুরো বিষয়টা। তোমার মায়ের সঙ্গে আমার দেখা হলো কোথাও একটা, মানে কোথাও কোনো একটা সিনেমা হলে, হ্যাঁ প্রিমিয়ার টিমের কোথাও একটা দেখা, প্রিমিয়ার দেখা হচ্ছে একবার অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমার এই যে ধরো এই যে তুমি বলছো তোমার দুটো অ্যাঙ্গেলই রয়েছে, মানে যে এন্টারটেনার, কমেডি করতে ভালোবাসো, একই সঙ্গে তোমাকে আমরা ভিলেন হিসেবেও পেয়েছি। তো তোমার নিজের পছন্দ কোন জায়গাটায় কাজ করা? প্রথমে তো ভেবেছিলাম কমেডি বা কমেডিয়ান এই বিষয়টা, বা মানে এই মজাটার মধ্যে আমি সবসময় থাকি। সো এইটা আমি শুনেছি বড়দের কাছ থেকে, তারা বলেছে যে স্ক্রিনে কমেডি করাটা প্রচণ্ড টাফ, কারণ ওই পুরো টাইমিং। কিন্তু আমার কোনোদিনই ওইটা টাফ মনে হয়নি, তার কারণ সারা জীবন আমি তাই করে এসেছি। তো সেটা ওই আমার বন্ধুর কথা হচ্ছে, এখন টাকা নিয়ে করছি, আগে টাকা ছাড়া করতাম। সো ওই টাইমিংটা মেবি আই ওয়াজ বর্ন উইথ ইট, বা আমার সঙ্গে ছিল আর কি। তো সেক্ষেত্রে আমার হাসানোতে যে অসুবিধা হয় বা ওই টাইমিংটা ধরতে পারছি না এরকম হয় না, ওটা ইট কামস ইজি, মানে ওটা আমার এমনি আসে। আমার যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে ওই ইন্টেন্স ক্যারেক্টার করা, কারণ আমি সবসময় আনন্দে থাকতে ভালোবাসি। আমি ওরকম গ্রে জোন, ডার্ক জোন ওতে থাকি না খুব একটা, নিজেই থাকি না, অ্যাজ এ পার্সোনালিটি বলো, অ্যাজ এ পার্সন বলো। তো ওইটা আমার অ্যাচিভ করতে টাফ লাগে, সেই জন্যই আমার ওইটা বেশি ভালো লাগে। তো আমার মনে হয় যে আমি ওই ইন্টেন্স ক্যারেক্টার, অত শেডস আছে ভরপুর, ওই অভিনয়, ওই ধরনের চরিত্র আমার প্রচণ্ড মানে আমাকে টানে আর কি। মানে সেখানে হয়তো টাকা কম পেলেও আমি চলে যাব, পার্টটা কম থাকলেও হয়তো আমি চলে যাব, বিকজ ওই কয়েকটা দিন আমি ওই চরিত্রটা বাঁচতে পারবো, এরকম হয়। বিশ্বাস সঙ্গে, মানে বিশ্বাস সিনেমায় তোমার প্রথম অভিনয়, তো সেটা ওর সঙ্গে মানে ওটাই তো প্রথম সিনেমায় বলছে গুটি ইটস আ নেগেটিভ ক্যারেক্টার অ্যাকচুয়ালি। না, গুটিটা নেগেটিভ ঠিক নয়, হিরোর যে একদম বন্ধু ছিল, আমি যত মনে করতে পারছি, রাইট? নেগেটিভ নয়, পজিটিভই ক্যারেক্টার, যে পরে গিয়ে মারা যায় এরকম। বাট ইট ওয়াজ মাই ফার্স্ট বিগ ফিল্ম যদি বলো, যে বড় প্রোডাকশনে কাজ মানে কিভাবে করে বা কত, আমি অনেক দিন শ্যুট করেছিলাম, 35 দিনের মতো শ্যুট করেছিলাম, বাইরে শ্যুট হয়েছিল, বাইরে টার্কিতে শ্যুট হয়েছিল। সো এটা আমার কাছে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। এবং ইয়াসের সঙ্গে বন্ধুত্ব, বিখ্যাত গান আছে অরিন্দমের সুরে, 2-3টে গানই হিট আর কি, এরকম স্ম্যাশ হিট বলা যেতে পারে। ছুঁয়ে দে আঙুল, ওইখান থেকে অ্যাকচুয়ালি তোমার প্রথম আমার বলতে পারো যে বড় ছবিতে অভিনয় করা, দ্যাট ইজ অবভিয়াসলি গ্যাংস্টার। তবে তার আগে আমি ছবিতে করিনি এমন নয়, তার আগে আমার শুরুই হয়েছিল তোর নাম বলে একটা ছবি। আচ্ছা। তো সেখানে মানে
মানে বলতে পারো তুমি 16 জনের মতো না 8 জনের মতো অ্যাক্টার্স লাগতো। তো ওই অ্যাক্টার্স জুনিয়র অ্যাক্টার্স লাগতো যারা কথা বলতে পারবে, যারা ওই কলেজে থাকবে, কলেজে হিরো হচ্ছে কলেজের স্টুডেন্ট। তো ওই বন্ধুদের মধ্যে আমি একজন ছিলাম। তো সেইটা আমার প্রথম আর কি 2011-তে। আচ্ছা, 2011-তে প্রথম। হ্যাঁ, ওইটা আমার প্রথম। তারপরে এতটা সময় লাগলো কেন? মাঝের এই সময়টা কি হলো? তো তখন আমি ওইটা এটা ধরো আমি বলছি গ্যাংস্টার মানে 2015। তার মাঝখানে আমি সিরিয়াল করেছি। সিরিয়াল? হ্যাঁ, বই গেল বলে সিরিয়ালটা করেছিলাম, যেটা বিরসা চরিত্রটা খুব হিট করে। আচ্ছা। হ্যাঁ, তো বই গেল করেছি, তার আরও অনেকগুলো সিরিয়াল করেছি। তারপর পরে রাগে অনুরাগে, হ্যাঁ, জড়োয়ার ঝুমকো। 2015 না 16-তে আমার লাস্ট সিরিয়াল করা। তো আমি 4-5 বছরে অনেকগুলো সিরিয়াল করেছি, 14-15টার মতো সিরিয়াল করে নিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, তারপরেই আমি ভাবলাম যে অনেক মানে সিরিয়াল করেছি, এবার আমি একটুখানি সিনেমা করতে চাই, এরকম ধরনের একটা ব্যাপার হলো। সেখানে একটা মজা হলো, সিরিয়াল ছাড়লাম ওই একজন প্রডিউসারের জন্য, যার নাম নিচ্ছি না। হ্যাঁ, সে একদিন দেখলাম একটা জড়ার ঝুমকো আর একটা কী করতাম তখন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, যেটা এখন মাথায় আসছে না। যাই হোক, তো ওই দুটো সিরিয়াল করলাম, তারপরে একটা সিরিয়াল করলাম। সেই সিরিয়ালটা যখন করতাম তখন ওই প্রডিউসার একদিন দেখি ফোন করেছে, একটু ইম্প্রোভাইজ করতাম আমি, চরিত্রটা ভালোই হচ্ছিলো। সে বললো, শোনো, বড় বড় হিরোরা আমার ডায়লগ বলে, তুমি বলো না কেন? আমি জানি না। হ্যাঁ, এরমভাবে করলে কাজ করা যাবে না। তো তারপরে আমি বললাম যে স্যার, এ তো আমি আপনার ডায়লগই বলছি, একটু ইম্প্রোভাইজ করছি, বলে করা যাবে না। অনেক চেষ্টা করে মুখস্থ করতে পারলাম না। মুখস্থ করলে তো আমার পড়াশোনাটাই হয়ে যেত, মুখস্থ বিদ্যা তো অত ভালো নয়, সেটা তাকে বোঝাতে পারলাম না। তো এই ইম্প্রোভাইজ করেই করলাম। তারপরে একদিন দুদিন দেখলাম উনি শুধু লাইনার পাঠাচ্ছেন, আমার ডায়লগও পাঠাচ্ছেন। বল, তুমি ডায়লগ ভালোই নিজে বানিয়ে নাও, নিজেই করো, এইসব হলো টলো। তারপর দেখলাম ডিসকন্টিনিউ করে দিল আমার ক্যারেক্টারটা, যদিও বা প্রচণ্ড হিট ছিল। তারপরে আমি ভাবলাম যে আমারও একটু রাগ হলো, রাগ হয়নি এমন না, আমি ভাবলাম যে আমি আর সিরিয়াল করবো না, মাথা গরম হলো। তারপরে এই ওয়েব সিরিজ ঢুকলো। ওয়েব সিরিজ খায় না মাথায় দেয় জানতাম না। আমি টাকা পাওয়া যাবে অভিনয় করলে, মানে টাকা পাওয়া যাবে, তো বলছে হ্যাঁ তাহলে করবো। তারপরে যে আড্ডা টাইমস, হইচই, হ্যাঁ, আড্ডা টাইমসে প্রথমে করলাম, তখন হইচই শুরু হয়। কোনটা করলে? আড্ডা টাইমসে ওয়ান নাইট স্ট্যান্ড বলে একটা করেছিলাম আম্বরীশের, ওইটা করলাম। কিন্তু আমার ভাল লাগলো, কারণ ওইখানে কোনো সেন্সারের ব্যাপার স্যাপার নেই, খুব রিয়েল মানে দেখানো যাচ্ছে বিষয়টা। তো আমার বেশ ভাল লাগলো যে কোনো ভনিতা করে লুকিয়ে চুপিয়ে কিছু করার নেই, মানে সেখানে সব কিছুই মানে একদম প্রপার, মানে রিয়েলিটি, ভেরি ক্লোজ টু রিয়েলিটি আমার মনে হলো ওয়েব সিরিজ করাটা, কারণ সেন্সার যেহেতু নেই, মানে খুনটা, রক্ত ফক্ত সব কিছু দেখানো যাচ্ছে, যেটা সিরিয়ালে দেখানো যায় না। অনেক কিছু বাধা। আমার তুমি এই ধরনের কাজকে তুমি সাপোর্টও করতে চাইছো। আমার মনে হয় যে অনেকদিন আগে অবশ্য যে আমি এটা শর্ট ফিল্ম দেখেছিলাম, তোমার কোনো বন্ধুর জন্য তুমি করেছিলে, যেখানে এরকম কোনো একটা ক্যারেক্টার করেছিলে, মানে কোনো শর্ট ফিল্মে করেছিলে, ওকে সাপোর্ট করার জন্যই করেছিলে, যদি আমি ভুল করি। এরকম অনেক করেছি, এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে আমি অনেক করেছি। মানে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবার থেকে বেশি, সেই জন্য অনেক বড় বড় প্রডিউসাররাও বলেছে যে ও এত এই ধরনের কাজ করেছে, আমি নেব না, হ্যান ত্যান। বাট আই হ্যাভ নো মানে রিগ্রেটস। আমি একদমই, আমার মনে হয় যে তারা যে কাজ করতে চাইছে বা করার চেষ্টা করছে, তারা যদি কাউকেই না পায়, তাহলে কাকে নিয়ে ছবিটা করবে বা কাকে নিয়ে এই কাজটা করবে। আর আমার সবসময় মনে হয় যে সবসময় চেঞ্জ না নতুনরাই আনে। তুমি যদি দেখো যে 2006, 7, 8-এর পরে ওই রাজ চক্রবর্তী যখন নতুন, তখনই চেঞ্জ এলো। শীত মুখার্জি যখন নতুন, অটোগ্রাফ এলো। মানে আমি বলছি যে ওই চেঞ্জেসগুলো কিন্তু নতুনরাই নিয়ে এসছে। তারপরে তারা এখন স্টলওয়ার্ড, তারা মানে 1, 2, 3 নম্বরে দাঁড়িয়ে এখন এই ইন্ডাস্ট্রির বুকে। তো আমার মনে হয় যে নতুনরা কোনো একটা এমন কিছু ঘটাবে যেটাই পুরো আবার খেলাটা পাল্টে যাবে, সেই বিশ্বাস থেকেই করা এই কাজগুলো। তার মধ্যে অনেকগুলো ভালোও হয়, যেরকম কখর ডিরেক্টর কৃষ্ণেন্দু মিরাক্কেল থেকে উঠেছে। এবার ওকে যদি কেউ বিশ্বাস না করতো, সেই সময় অনেক বড় বড় অ্যাক্টররা বিশ্বাস করেনি, সেখানে আমি ছিলাম, সেই ছবিতে সায়ন ছিল, আমরা অনেক কম টাকায় কাজ করেছি, ও তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরই ছিল। তো এখন দেখো কি ভালো কাজ করছে, এখন তো ওকে জমালয় জীবন্ত ভানু বলো, হ্যাঁ খুব ভালো করেছে। কখও খুব ভালো ছবি, এখন হয়তো মানুষ গিয়ে দেখবে যে ও কৃষ্ণেন্দু এটা বানিয়েছিল। তো এরকম কখর গান সুপার হিট, অরিজিৎ আর শ্রেয়ার, যেটা নাম না জানা পাখি, আমার আর শাইনি ঘোষের, যে গানটা তো প্রচণ্ড ভাইরাল হয়ে গেছিলো, সেটা অনেক বছর পরে হয়েছে, যখন ছবি বেরিয়েছিল হয়নি। তো এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কাজ করেছি, এখনও করি। আচ্ছা, তুমি একটু আগে কথা বললে না যে মানে তোমার আমারও রাগ হয়ে গেল, অ্যাঙ্গার ইস্যু আছে তোমার? অ্যাঙ্গার ইস্যু তো আছে, কিন্তু এখন মানে বয়সের সঙ্গে সঙ্গে দেখছি অনেকটা কমে গেছে, সামনে নিয়েছো এখন? হ্যাঁ, অ্যাঙ্গার ইস্যুস আগে খুব ছিল। কীরকম? খুবই ছিল আর কি, মানে সব কিছু নিয়ে বসে থাকতাম, রাখতাম। তারপরে আমি দেখলাম যে লেট গোতে যে শান্তিটা আছে,
সেটা ওই চিৎকার চেঁচামেচি করার পর যে একটা শান্তি হয় না, চিৎকার চেঁচামেচি করে কেন মানুষে, অ্যাঙ্গারটা তো শো করে বার করার জন্য, তো তারপরে তো একটা শান্তি পায়, ও ভালো দিয়েছি, ঝামেলা হয়েছে, এই হয়েছে, হ্যাঁ এবার আমি শান্তি হয়তো। তো সেইটার থেকে অনেক বেশি শান্তি দেখেছি লেট গো করাতে। যে তুমি 3 সেকেন্ড বা তুমি একদম ভেবেই নাও যেটা আমি মস্তিষ্কে ঢুকতে দেবো না, এফেক্ট করতে দেবো না আমাকে, প্রথমে একটা অসুবিধা হবে, তারপরে যেই তুমি ওখান থেকে বেরিয়ে আসবে ওটা ম্যাটারই করবে না তোমার। তো সেইটা আমি দেখেছি, সেই জন্য আমি অ্যাঙ্গার ইস্যুসটা হলে বিশাল হয়, খেলাতেই মোস্টলি হয়। আমার দেখেছি অ্যাঙ্গার ইস্যুতে একমাত্র খেলাতেই বেরোয়, তাছাড়া এমনি ডে টু ডে লাইফে আমার রাগটা হয় না। আগে ছিল, আগে হতো, আগে অনেক হতো। সেটা কি চেঞ্জ হলো কি করে? মানে না সেটা তোমার ওইটা না, ওই বয়সের সঙ্গেই হয়েছে, আমার অন্তত তাই হয়েছে, আমার বয়সের সঙ্গেই হয়েছে। আগে অ্যাঙ্গার ইস্যুস ছিল, রোড রেজ ছিল, অনেক কিছু ছিল, মানে এরকম হয়েছে যে দুটো গাড়ি ধাক্কা মারতে মারতে যাচ্ছে, এরকম আমি করেছি, মানে এইসব বোকামি এগুলো আর কি, এগুলো একদমই করা উচিত না। তো এই এরকম করেছি আর কি রিস্কি বিষয়গুলো, মানে এইগুলো হচ্ছে তোমার আমার মনে হয় বয়সের দোষ, বয়সের দোষ, এগুলো হচ্ছে বয়সের দোষ, আর কিচ্ছু না। বয়সের দোষে আর কি কি হয়েছে? অনেক প্রেম হয়েছে, অনেক প্রেম হয়েছে বয়সের দোষে। হ্যাঁ, আর আমি প্রচণ্ড ভিমজিক্যাল ছিলাম ছোটোবেলা থেকেই, প্রচণ্ড ভিমজিক্যাল। এই যে আমি এতক্ষণ কী করে এখানে বসে আছি, এটা যদি 5 বছর আগে আমি বসে থাকতে পারতাম না, এরকম টাইপ, যে এখন আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। হ্যাঁ, আর অনেকটা কী বলতো, রেট্রোস্পেক্ট করতে শিখেছি, মানে এইটা খুবই দরকার আমার মনে হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াই ইউ স্ট্যান্ড, তুমি যেটা করছো সেটা তুমি ঠিক করছো কিনা নিজে বিচার করাটা। যে আমরা সবাই এখন ওয়েট করে থাকি না, মানুষে কী বলছে, এই করছে করছে, আমি কিন্তু একদমই কারোর উপর ডিপেন্ডেন্ট নই। আমি একটা কাজ ভালো করেছি কি খারাপ করেছি সেটা সবার আগে আমি বিচার করি, যে আমার কী মনে হচ্ছে, তারপরে মানুষজন কী বলছে দেখি, ও এটা ভালো বলছে কিন্তু আমি অতটা ভালো করিনি, আমি জানি। তো সেই জায়গাটা থাকা উচিত আমার মনে হয়। যখন ইউ উইল বি টু ফুল অফ ইয়োর সেলফ, তখনই খেলাটা পাল্টাতে শুরু করে। যে তোমায় জানতে হবে যে তুমি এই টিমে আছো, তুমি কিপিংটা খুব ভালো করছো, বেসিক্যালি ধরে নিতে পারো। তুমি যদি কিপিং না ভালো করো সেটাও আমি বুঝতে পারো যে আমি ভালো পারছি না, কিন্তু তার কিন্তু আমার জায়গা থাকার কথা না। তো এই বিষয়, এইগুলো প্রত্যেকটা জিনিস আমি জানি। তো সেই ক্ষেত্রে ওইটা তোমায় জানতে হবে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জানা উচিত। কেন অনেকে ডিলিউশনাল হয়ে যায় না, সেইটা একেবারেই আমি নই। দর্শনা লাইফে আসার পর চেঞ্জ হয়েছে কিছু? হ্যাঁ, অনেক চেঞ্জ হয়েছে। দর্শনা লাইফে আসার পর যে মেইন জিনিসটা যেটা চেঞ্জ হয়েছে, যে আগে শুটিংয়ের পর বাড়ি ফিরবো আবার, আর একটু কোথায় বন্ধুরা কে আছে বা কোথায় একটা যাই, একটা বালবান্তের লাস্সিটা খেতে যাব, এই করব। দর্শনা আসার পর ওই বিষয়টা এসছে যে আই ওয়ান্ট টু আফটার ওয়ার্ক, সঙ্গে সঙ্গে আই ওয়ান্ট টু গো ব্যাক হোম আর কি। হ্যাঁ, মানে এইটা একটা অদ্ভুত বিষয়, এটা কোনোদিন আমার হবে আমি ভাবিনি। আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু, এই থিয়েটার থেকেই বন্ধুত্ব হয়েছিল, সে এখনও আছে আমার লাইফে, তুমি দেখতে পাবে এই যখন খেলা টেলা হয়েও আসেও, এতে কিংসুক বলে, ওই আমার দিকে তাকিয়ে থাকে। দেখ তুই, মানে ও আমায় বলে যে ওর কাছে তো আমি বিশাল বড় স্টার, মানে ওর কাছে আমি লিওনার্ডো ডিক্যাপ্রিও, আর এরকমই বন্ধু তোমার হওয়া উচিত। হ্যাঁ, যে তোমাকে বারে উঠিয়ে একেবারে 64 করে দেবে, তারপরে তুমি আর ঠান্ডি চরমা বেশি ওঠাবি না, এইটা হচ্ছে বন্ধুত্ব আমার মনে হয়। আবার সেই তোমায় গালাগালি দেবে। তো ও আমায় বলে যে সব কিছু মানছি, চারফার হয়ে গেছি, সেই ওই অভিনয় টভিনয় করছিস, এত মানুষজন চেনে, কিন্তু তুই এইটা হবি ভাবতে পারিনি। এই যে কিছু হলেই আমরা দুজন মিলেই হয়তো আছি কোথাও, তো ও বললো যে চল একবার এসে জানলাম না, চল বাড়ি যাই। তারপর বাড়িতে যাওয়ার পরেও মজাটা হয়, সেই মজাটাই হয়, তখন ও বলে আর কি দর্শক, এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি কোনোদিন। কারণ আমরা তো এই থিয়েটারের সময় একদম মানে পাগলামি, মানে অন্য লেভেলে আর কি। এইখানে যাচ্ছি, এই জোকায় চলে যাচ্ছি সাইকেল নিয়ে, ওই সাইকেল নিয়ে যাদবপুর 8Bতে চলে গেলাম, এতটা ডিস্টেন্স সাইকেলে ট্রাভেল করা যায়, মানে এরকম একটা বিষয়, কিন্তু আমরা করছি ওরম টাইপের। তো সেটাই ও বলে যে এখন অনেকটা গ্রাউন্ডেড হয়েছি আই ফিল, হ্যাঁ, যে আই নো ওয়ে টু গেট ব্যাক। হ্যাঁ, আলটিমেটলি ওই বাড়িতে গিয়ে হয়তো প্যান্টটা ছেঁড়াই আছে হালকা, হ্যাঁ, এই জিনিসগুলোর জন্যই হচ্ছে বাড়িটা। আর দর্শনের নামটাও হোম বলেই সেভ করা, যে বিকজ শি গিভস মি দ্যাট ফিলিং। রিসেন্টলি একটা রিল দেখছিলাম, খুব ভালো লাগলো এবং অদ্ভুতও লাগলো। সেটা হচ্ছে যে মানে কোথাও তোমরা কোথাও পাহাড়ে বেড়াতে গেছিলে, সেখানে গিয়ে হঠাৎ করে বৃষ্টি এসে দুজনে মিলে তার ভিজে নাচতে, গান চালিয়ে নাচতে নাচতে প্রচুর এইগুলো রিল করেছে। আর এইটা হচ্ছে দর্শনের সঙ্গে এত ভালো লাগে কেন, হচ্ছে শি ইজ এ চাইল্ড অ্যাট হার্ট। হ্যাঁ, তো ওর মধ্যে ওই বাচ্চাপনাটা এত ভরে ভরে আছে, সে না আমিও যতই আমি এই ম্যাচিওর্ড হয়ে যাচ্ছি, আমি বাচ্চাটা ওর সামনে হয়ে যেতে পারি। আবার ওই বৃষ্টিতে ভেজাটা, মানে আমি ভাববো যে ইটস সো ট্যাকি, আবার সে আই উইল মেক আ ভিডিও অফ ইট, এ তো আরও ট্যাকি।
কিন্তু এইটার যে বিউটিটা আছে সেইটা ওর সঙ্গে আছি বলেই বোধহয় বেরিয়ে আসতে পারছে। হ্যাঁ, যে ওই দাদাকে, ওই যে ড্রাইভার ছিলেন উনি, কেরালা মুন্নারে গেছিলাম, আর আমরা ভাবছিলাম যে বৃষ্টিটাই পেলাম না, কেন মুন্নার মানে বৃষ্টির সময় মানে একদম মানে না যা হয় কেরল বৃষ্টির সময় যেরকম মানে অসাধারণ অসাধারণ, তো সেটাই পাইনি তখনও পর্যন্ত। সেই লাস্ট ডে যখন আমরা ফিরছি হোটেলে, তখনই বৃষ্টিটা পড়েছে। তো তখনই মাথায় এসছে বৃষ্টিতে ভিজি চল, আর যে জায়গাটায় মাথায় এসছে সেই জায়গাটা এত অদ্ভুত বাঁক, পাহাড়, এবং কোনো গাড়ি নেই, একটা গাড়ি নেই। তো আমরা ওই ড্রাইভার দাদাকে বললাম আপনি, আর উনি একটুখানি এজেড, খুবই ভালো মানুষ, মানে ফোনটাও ধরতে পারেন না আর কি। তো আমি ওর কোনো রকমে ওনাকে ধরিয়ে দিয়েছি, ভিডিওটা টিপে দিয়ে আমি শুধু এরকম করে ধরে রাখবেন, হ্যাঁ ওকে ওকে, এরকম করে ধরে আছে, ও নাচছে ও হাসছে। মানে অ্যাকচুয়ালি একটা ভিডিও হওয়া উচিত ছিল সেলফি ক্যামেরা করে ওর রিয়াকশনটা, সেটা বোধহয় $1 মিলিয়ন আর কি, ওর স্মাইল যখন দেখছে যে দুজন হয়তো নিউলি ম্যারিড, বাচ্চা, ওর কাছে তো আমরা একদম ছোট্ট, হ্যাঁ ওরা দুজন নাচছে এই করছে। সো ওইটাই আর কি, মানে ওটা প্রচন্ড মজার হয়েছিল। দর্শকের সঙ্গে মানে যোগাযোগ মানে ডিফারেন্টলি কাজের জায়গাতেই কোথায় হয়েছিল? তুমি জানো গোলেমালে গোল, ওখান থেকেই তোমার আলাপ? না, ওখান থেকে আলাপ তার আগেও হয়েছিল। মানে এই সময়টা যখন গোলেমালে গোল হচ্ছে, বা আমরা রিচ বলে একটা ছবি করেছি, গোলেমালে গোল আপনারা জানেন স্টার জলসায় হয়েছিল, একটা দুপুরবেলা একটা নন ফিকশন শো হয়েছিল, শোর অ্যাঙ্কার ছিল আমাদের গ্রে মাইন্ড কমিউনিকেশন, আমরা ওটা প্রডিউসার ছিলাম, একটা আমরা প্রোডাকশন করেছিলাম আমরা, আর দর্শনা ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, তুমি অ্যাঙ্কার, আমি অ্যাঙ্কার ছিলাম। তো সেই সময় পরপর কাজগুলো না আমাদের একসঙ্গে হচ্ছিল, মানে গোলেমালে গোল, রিচ বলে একটা ছবি করেছিলাম, অল্প হলেও সত্যি বলে একটা ছবি করেছিলাম। তো তখন আমার পরপর ওর সঙ্গেই কাজ হচ্ছে, তো বন্ধুত্বটাও গাঢ় হলো। সেখান থেকেই আস্তে আস্তে কখন প্রেম হয়ে গেছে টের পাইনি, ওই 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 সময়টাই। তুমি আর আমি একটা যাচ্ছিলাম, বর্ণাবর যাচ্ছিলাম, তুমি সেদিনকে দর্শনা নিয়ে প্রচুর বলেছিলে, মানে প্রশংসা করেছিলে। হ্যাঁ, তখন তার মানে হালকা ঘটে গেছে, হয়েছে আর কি, তখন ব্যাপারটা খারাপ হয়ে গেছে, সেটা মনে আছে। কিন্তু তার আগের সময়টা সৌরভ দাসের নামে প্রত্যেকদিন কিন্তু একটা করে নতুন নতুন প্রেম, কোনো সময় মধুমিতা সরকার, কোনো সময় ওই সেই, আমি একটা বুঝে গেছি, আমি প্রবলেম চাইল্ড। মানে যদি বাইরে থেকেও একটা ঝামেলা যায়, সে একবার ঢুকেছে হ্যালো হাউ আর ইউ বলে বেরোবে, সেটা ছোটবেলা থেকেই দেখেছি। এর আমি আগের দিন দর্শনার সঙ্গে কথা হচ্ছিল, মানে যা কিছুই হয় আর কি, একটাকে আমি থাকবো আর কি, মানে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল কিছু একটা হলেই আমি জানি না কিভাবে বলে না মেয়ে শ্বাস লেনে যাতা ও কাণ্ড যাতা, ওরম টাইপের কেস একটা, যে আমি নিঃশ্বাস নিতে গেলেও কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলি। তো সেইটা আমি এখন গট ইউজ টু ইট, আমি জানি যে এরকমই হবে। আর দর্শনাও জানে, দর্শনা দেখবে যে কোনো ইন্টারভিউতে বলে তুমি আমায় চেনো, যে আমি কতটা কিরকম একটা মানুষ। হ্যাঁ, তো দর্শনা বলে যে ইউ আর ভেরি মিসআন্ডারস্টুড, ওরম টাইপের একটা বিষয়। আর এই প্রেম এই ওই, মানে আমার বেসিক্যালি যখন কোনো রিলেশনশিপ হয়েছে, আমি কোনোদিন না, ওই অনেকেই আমাদের ইন্ডাস্ট্রিতে লুকিয়ে রেখে দেয়, আমি লুকিয়ে রাখাতে বিশ্বাসী নই। মানে তো সেক্ষেত্রেই হয়তো মানুষ জানতে পেরেছে যে আমি সত্যি এনার সঙ্গে প্রেম করছি। তো সেইখান থেকে যখন হয়তো পৃথিবীর সবারই ব্রেকআপ হয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে ছাড়াছাড়ি হওয়ার পর ফেইল্ড একটা ম্যারেজ, তোমার প্রথম বিয়েটা আর কি। আমার বিয়ে হয়নি প্রথমে, আমার অনিন্দিতার সঙ্গে কোনোদিন বিয়ে হয়নি। তো বিয়ে হয়নি, এটা মানুষে ভাবে, এটা আমরা তুমিও ভাবো। হ্যাঁ, আমার কোনোদিন বিয়ে হয়নি অনিন্দিতার সঙ্গে। তোমরা কি লিভ ইন করতে? হ্যাঁ, বিয়ে কোনোদিন হয়নি। আমার প্রথম বিয়ে হচ্ছে দর্শনা বণিক। ও, তোমার বিয়ে হয়নি? হ্যাঁ, মানে এর আগে কোনো টাইটেল আমার পেছনে আসেনি, এখন আমি সৌরভ বণিক। তুমি এখন সৌরভ বণিক আর কি। না, তা মানে অ্যাকচুয়ালি অনিন্দিতার সঙ্গে তোমার একটা ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে তুমি বলছিলে যে মানে তুমি ওর ছোটবেলা থেকে বোধহয় ফ্যান ছিলে। আমি ওর ফ্যান ছিলাম। হ্যাঁ, সাংঘাতিক রকম ফ্যান ছিলেন। আমিও ফ্যান ছিলাম, আমি এখনো ফ্যান। তারপরে একটা বোধহয় একটা রিলেশনশিপের দিকে, তারপরে হ্যাঁ গুটি মাল্লার করলাম, তারপর ওখান থেকেই বন্ধুত্ব, তারপর থেকে এরকম। কিন্তু কোনোদিন ভালো হলো তো এটা বলে দিলে, আমার কোনো, এর আগে আমি দেখেছি দর্শনের সঙ্গে বিয়ে হওয়ার পরে তোমার অনেক লেখালেখি, যেরকম সেখানে বলছে আমার নাকি এর আগে 2খানা বিয়ে আছে, আর আমি তো নিজেই জানি না, মানে এরকম একটা বিষয়। আমার অনিন্দিতার সঙ্গে কোনোদিনই বিয়ে হয়নি আর কি। আচ্ছা, তারপরে ও তো বোধহয় বোম্বেতে সেটেল করেছিল। হ্যাঁ, ও তো তখন থেকেই বোম্বেতে কাজ করছে, পাতাল লোক করলো, হ্যাঁ, তারপর বড় বড় ভালো ভালো কাজ করছে। আর ও তো বোম্বেরই মেয়ে বেসিক্যালি, ও বোম্বেতেই বড় হয়েছে, পড়াশোনা সব ওর বোম্বেতে। তারপরে এখানে এসেছিল কাজের জন্যই, আবার এখন বোম্বেতে, ও এখন টু অ্যান্ড ফ্রো করে, ও এখানেও তো কাজ করছে। হ্যাঁ, আচ্ছা। আর একটা প্রেম বোধহয় হচ্ছে তো ক্রিকেট বোধহয়। হ্যাঁ, ওটা ছোট, ওর সারা জীবনের প্রেম। হ্যাঁ, ক্রিকেটটা তো ছোটবেলা থেকেই। সৌরভ বিরাট ফ্যান ছিল। হ্যাঁ, বিভৎস বড় ফ্যান ছিলাম। তার দুটো কারণ ছিল, ইনফ্যাক্ট 3টে কারণ। প্রথম কারণ হচ্ছে উনি বাঙালি, তো আমি হচ্ছে ওই বাঙালিদের মধ্যে যে বাঙালির ভালো হলে ভালো লাগে। অনেক বাঙালি আছে বাঙালির ভালো হলে ভালো লাগে না, কিন্তু আমি ওই বাঙালি যে বাঙালি মানে মেকিং আস প্রাউড, মানে আমার ব্রিলিয়ান্ট লাগছে। মানে তার যদি সেতু খারাপও খেলছে,
কিন্তু আমি যাও তো কী হয়েছে, কালকে ভালো খেলবে, এরকম টাইপের একটা জায়গায় আর কি, বায়াসনেস ছিল, এখনও আছে। দ্বিতীয় হচ্ছে ওনার নাম সৌরভ, এটা হচ্ছে আর একটা আমার 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আমার সঙ্গে একবার দেখা হয়ে গেছিলো, ঠিক আছে, আর সে আমার সঙ্গে কথা বলেছিল এবং খুব কিউট লেগেছিল বিষয়টা। আর বেহালার উপর দিয়ে আমি যেখানে থাকতাম, ঘোলসাপুরে তারাতলায় থাকতাম, তারাতলায় একটা স্ট্যান্ড-অ্যালোন ইস্টার্ন রেলওয়ের বিল্ডিং ছিল, ওই সামনে থেকে ওর মার্সিডিসটা নিয়ে যেত, সেই লাল কালো লাল, হ্যাঁ, 555 নাম্বার ছিল, 4-5 নাম্বার ছিল। ওইটা ওই ইডেন থেকে বোধহয় ফেরার সময় যেত, আর আমি স্কুল বাসে ওঠার জন্য ওখানেই দাঁড়াতাম, অনেকবার দেখেছি ওনাকে। হ্যাঁ, তো এই 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 যে এই ইকুয়েশনটা বেহালার, উনিও বেহালার, মারপিট করেছিল মানে ওকে ওকে নিয়ে তোমার সঙ্গে? ওইটা তাও অনেক বড় হয়ে যাওয়ার পরই মারপিটটা হয়েছিল, আমি ক্লাস 11-এ পড়ি বোধহয়, ইফ আই এম নট রং। ওইটা হয়েছিল হচ্ছে ওই একটা অ্যাড হয়েছিল, সেটা আমি আই ওয়াজ মুভড, আর তখন ওনার ওই পেপসির অ্যাডটা, হ্যাঁ, যে ওই যে ফাঁকা ভুলে তো নেই, ওই ভুলে তো নেইটায় আমি ওই অ্যাডটা দেখতাম আর কাঁদতাম, ওইটা আমার খুব কষ্ট হতো, কারণ আমার মনে হতো যে যে মানুষটা এত কিছু দিয়েছে তাকে এরকম একটা অ্যাড করতে হচ্ছে, যেখানে তার মুখে সংলাপ তাই মুঝে ভুলে তো নেই। আমার এখন বলছি, এখনই আমার রাগ হচ্ছে আমার, বা আমার কষ্ট হচ্ছে। এই মানুষের এই প্রবলেমটা আছে, আমি দেখেছি, যে যেটা প্রাপ্য তাকে সেটা দে, তারপরে সে যদি পারফর্ম হতেই পারে তো সে পারফর্ম করছে না, কিন্তু তার মানে তো তার আগেরটা মিথ্যে হয়ে যেতে পারে না। নিশ্চয়ই। হ্যাঁ, তো সেইটা যখন তার মুখে শুনে আমার খুব রাগ হতো, আর তখনই এই অ্যাড নিয়েই এখন দেখো আমার এখনই রাগ হয়ে গেছে, আমি তখন মারপিট করবো না, তখন তো ছোটো, তখন ওইটা নিয়েই বলছে, সবাই হাসাহাসি করছে, হ্যাঁ নিজেই বলছে যে গাই মুঝে ভুলে তো নেই, এই ওই একটা এরকম এরকম। তো তখন আমিও রেগে গেছি। আমার সঙ্গে আরেকটা বন্ধুও ছিল যে আমার পরে ছিল, আমার মনে আছে, তার নামটা মনে নেই এখন, এত ছোটোবেলায়। তো তখন আমি বলেছি, মানে তোদের মরে যাওয়া উচিত, হ্যাঁ, যে এত দূর নিয়ে গেছে, বাংলাকে গর্ব, আমাদের গর্ব, এবং অবভিয়াসলি ইন্ডিয়ার গর্ব, যে লিড করেছে, প্রথম বাঙালি যে ইন্ডিয়ান ক্রিকেট লিড করছে, তো তোদের তো গলা ফাটিয়ে বলা উচিত, বাঙালিদের তো পাশে দাঁড়ানো উচিত। আমি তো তারপরে বহু বছর ক্রিকেটও দেখিনি, আমি ধোনির শুরুটা দেখিই নি, এই গাঙ্গুলি রিটায়ার করার পর বলো, বা মানে ধোনির শুরু না, হ্যাঁ ধোনির মানে ক্যাপ্টেনশিপের বলো, বা ওই আর কি ওই সময়টা আমার খুব হয়েছে। আমি প্রথম দেখলাম, আমার এখনো মনে আছে, কাগজে দেখলাম ধোনির ছবি বেরোলো, লম্বা চুল, যে এই ধোনি চান্স পাচ্ছে, হ্যাঁ কীরকম দেখতে একটা কাগজে, খুব মানে যেরকম হয় না পাসপোর্ট সাইজ ছবি, খুব খারাপ দেখতে লাগে, আর ওখানেও খারাপ লেগেছে, তারপরে তো সে ধোনি হলো আর কি। তো ওই সময়টা ক্রিকেটটা খুব মনে আছে, কারণ আমি আর দাদু বসতাম, দাদু আবার প্রেসিডেন্টস 11 খেলেছে, দাদু ক্রিকেটের পোকা, ওখান থেকেই এসছে। তো আমরা দুজন মিলে প্রত্যেক ওভারের পর কত রান হয়েছে দুজন মিলে লিখতাম, কি আনন্দ পেতো দাদু জানি না, আমিও কি স্কোরারের মতো আগের দিন অনেক লিখতাম, আমার ছোট কাকাকে দেখতাম প্রত্যেকটি খাতায়, হ্যাঁ লিখতো, ওটা দাদুও লিখতো, আমিও লিখতাম প্রত্যেক ওভারে, আমার মেলাতাম আর কি, ও কত ছিল এই ওভারে, এই তো এগিয়ে আছে 5 রান এগিয়ে আছে, নিজেদের মতো করতাম আর কি স্কোরার। তো যাই হোক, তো ওই সময় একটা ঘটনা ঘটেছিল, সে তবে প্রিন্সিপাল কল ফল হয়েছিল, মারপিট হয়ে গেছিলো। সে সচিনের ফ্যান, আমরা সচিনের ফ্যান হওয়াতে অসুবিধা নেই, কিন্তু গাঙ্গুলিকে খারাপ বলাতে অসুবিধা, আমি টিচারকে বলেছিলাম, সেইটা আমার, সে তো হতেই পারে যে সে সচিনের ফ্যান, আমি তো তাকে অন করি না, কিন্তু গাঙ্গুলিকে খারাপ বলতে পারে না, সেটা গর্ব, সেটা আপনি ওকে বুঝিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, ওরকম একটা বিষয় আর কি, যে এটা হওয়া উচিত। তো আমাকে তখন টিচারও বলেছিল ইউ গেটিং বায়াসড, আমি জন্য বায়াসডের কী আছে, তখন ওই আর কি ওইটা নিয়ে এখন হয়েছিল, এখন আর বলছি না, ওই নিয়ে অনেক অসুবিধা হয়েছিল। বাবা বলেছে, গাঙ্গুলি জানতে পারলো আমাকে, বাবা আবার সেন্স অফ হিউমার অন্য, হ্যাঁ বলছো সৌরভকে বলেছিস, আমি বুঝতে পারিনি কি বলছে, এই যে ওর জন্য মারপিট করে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, এটা বলেছিস ওকে, ওরও তো জানা উচিত, এরকম একটা বিষয়। দাদাকেও বলেছিলাম, দাদাগিরিতে আমি দেখেছিলাম ওটা। তো আর একটা কথা হচ্ছে যে ধরো এই সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগ, তুমি আসার পর সেকেন্ড ইয়ারে তুমি ভাইস ক্যাপ্টেন হলে, আমাদের টিমটা চ্যাম্পিয়ন হলো, এবং যিশু বারবার করে বলে তোমার কন্ট্রিবিউশনের কথা বলে, যে তোমার কি মনে হলো, মানে আমরা সত্যি তার আগে যে হতো, আমরা যেমন আমাদের যে টিমটা খেলতে যেত, বাঙালি অ্যাক্টরদের যে টিমটা খেলতে যেত, সে প্রত্যেক বছর অত্যন্ত খারাপভাবে, অত্যন্ত লজ্জাজনকভাবে হেরে ফিরতো। তো তুমি তার আগের বছর গেলে টিমের সঙ্গে যুক্ত হলে, তখন কি তোমার কি মনে হলো, যে মানে কোথায় কোথায় চেঞ্জ হওয়া দরকার মনে হলো? আমার যেটা প্রথমবার 2023-এ আমি প্রথমবার যাই, 2023-এ গিয়ে যেটা সবগুলো ম্যাচ খেলেও নি বোধ হয়, আমি তো খেলি, আমি একটা ম্যাচও খেলুনি, মানে বলছি ক্রিকেটীয় ইতিহাসে এই প্রথমবার যে ডেবিউ করেছে ভাইস ক্যাপ্টেন হয়, হ্যাঁ, তো ওরকম একটা বিষয়। কিন্তু আমি 2023-এ গিয়ে যেটা বুঝেছিলাম, যে আই অলওয়েজ বিলিভড ইন টিম গেম, এবং আমি ওই রিজার্ভ বেঞ্চে বসেও আর কি ওই 11 জনের থেকে 1 বিন্দু কম
আমার পার্টিসিপেশন ছিল সেটা কেউ বলতে পারবে না, সেটা সবসময়ই থাকবে বা আছে। একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এই টিমে অনেকেই ভালো খেলে, কিন্তু ওই অ্যাজ আ টিম এরা বোধহয় খেলছে না, সেই জন্যই কোথাও গিয়ে হেরে যাচ্ছে। এটা যদি ইউনিটিটা হয় বা এরা যদি একসঙ্গে খেলে, একে অপরকে ব্যাক করে, তাহলে মনে হয় খুব ভালো হতে পারে। ইনফ্যাক্ট কয়েকটা জায়গায় আমি দেখেছিলাম যে ক্যাপ্টেন মানে যিশু সেনগুপ্ত, যিশুদাও অনেককে চেনেই না, মাঠে আমি দেখতে পাচ্ছি যে ও যে বল করতে পারে, কারণ আমি তো দেখেছি ওকে বল করতে, এবার যিশুদা যেভাবে কাজে ওই সময়টা ব্যস্ত বা এখনও যেভাবে ও বাইরের ইন্ডাস্ট্রিতে এত জায়গায় কাজ করছে, এবার ওর পক্ষে প্রত্যেকটা আমাদের প্র্যাকটিস আর সম্ভব হচ্ছে না, সে জানতেও পারছে না কি খেলে, কেউ বলছেও না। তো আমি সেখানে দেখলাম যে এমন অনেক আছে যারা ভালো বল করে বা যে হয়তো বল করছে তার থেকে বেটার সে পারফর্ম করতে পারে, কিন্তু সে কোনো সুযোগই পাচ্ছে না। আমি আমার কথা ধরছিই না, তা ওই প্লেইং 11-এর মধ্যে। তখন আমি মনে হয় যে এইটা একটুখানি কাল্টিভেট করা উচিত প্রথমত। এবং আমি যিশুদাকে বলি যে অনেক মানে অ্যামেচার যে আমাদের ক্রিকেট টুর্নামেন্টসগুলো হয় বা কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট যেগুলো হয়, তো সেইগুলোতে নাম দেব। সেইখানে খেলতে খেলতে না অদ্ভুত একটা বন্ডিং তৈরি হলো। আমি দেখলাম সবাইকে ফোন করে ডাকতাম, চল খেলি। এবার দেখো খেলতে সবার ভালো লাগে, কেউ ইনিশিয়েটিভ নেয়নি বলে কেউ খেলা হয়নি সবার আর কি, সবাই কাজ করতে। এবার এখন তো আমাদের পুরো প্র্যাকটিস হয়ে গেছে। এই যে তুমি আজকে বলছো 17 তারিখ আমাদের ম্যাচ, একটা খেলা আছে, তো এখন না এইটা সবাই অনেকগুলো কর্পোরেট টিমে ঢুকে গেছে, তো এখন বেসিক্যালি আমাকে ইনিশিয়েটিভ নিতে হয় না, মানে ওরা নিজেরা অন্য টিম সারা বছর ধরে এখন খেলাটা হচ্ছে। সো এইটা একটা তোমার এই জিনিসটা শুরু করার পেছনে এইটা তখন আমি বনি আমরা দুজনই একদম শুরুতেই ছিলাম আর কি, যে এইটা একটুখানি করতে হবে। তো আমি সবসময় বনির নাম আমার সঙ্গে নিই, কারণ প্রথম ফোনটা আমি বনিকেই করেছিলাম যে আমরা এটা করবো, খেলবো, বুঝলি? বলছে হ্যাঁ আছে। এবং ও বিজি স্কেডিউলের মধ্যে ও আসতো, খেলতো, আমরা ফোন করতাম, সে সবাইকেই ফোন করেছি। আমি দেখেছি তোমাদের যে তোমরা রাত্রি 12টা 12:30 1টাতেও খেলছো শুটিং এর পরে গিয়ে এটা খুব মানে প্রচন্ড রকম প্যাশন ছাড়া এটা হয় না। তো ওইখান থেকেই আমার মনে হয় যে, এবং যিশুদার না মানে যিশুদা যেহেতু স্টেচারে এতটাই উপরে আমাদের সবার থেকে যারা আমরা আছি, তো সেক্ষেত্রে অনেকে অ্যাপ্রোচ করতে পারতো না আমার মনে হয়। আমি নিজেই অ্যাপ্রোচ করতে পারিনি 2023-এ, মানে তো সেই ক্ষেত্রে আমার কোনোদিন ওইটা না, আমি ওই যে অস্ট্রাক হয়ে যাওয়া, আমি হয়তো তাকে সম্মান করি কিন্তু আমি অস্ট্রাক হয়ে যাবো না, তার সঙ্গে কথাই বলতে পারবো না, তাকে ভয় পেয়ে চলবো কেন? তার সঙ্গে কথা তো বলতে পারিস, মানে তাই না? আজকে আমি তোমার সঙ্গে কথা তো বলতে পারবো। তো আমি সেই জায়গাটাই ভাঙার চেষ্টা করেছিলাম, যাতে যিশুদা সবার সঙ্গে কথাটা বলতে পারে, যাতে কেউ যিশুদার সঙ্গে কথা বলবো 3 বার না ভাবে। সেইটাই এখন হয়েছে। এখন দেখবে সবাই, তুমি আমাদের সঙ্গেই থাকো, ম্যানেজ করো, তো তুমি দেখেছো যে সবাই কি ইয়ার্কি মারছে যিশুদার সঙ্গে, যিশুদা কি ইয়ার্কি মারছে, সব ইয়াং যে বাচ্চারা। তো সেক্ষেত্রে সেই জায়গাটা যিশুদারও অনেক ক্রেডিট আছে এটার পেছনে, যে ও যেভাবে এরকম স্টেজের একজন মানুষ, সে এইভাবে মিশতে পেরেছে সবার সঙ্গে, এটা তো তার বিশাল বড় একটা ক্রেডিট আই ফিল। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ফিল, যেটা আমাদের এই রেজাল্টটা যেটা আমরা পেয়েছি। এবং এই বছরও যখন আমরা খেলেছি, আমরা হয়তো সেমিফাইনালে হেরেছি, বাট ইফ ইউ লুক অ্যাট ইট, আমরা 4খানা ম্যাচ জিতে টেবিল টপার হয়ে আমরা সেমিফাইনাল গেছি। মানে আগে লোকেরা, তাও কয়েকজন তো নিশ্চয়ই আছে যারা ভেবেছে ফ্লুকে আমরা জিতেছি, ওয়ান টাইম ওয়ান্ডার হয়ে সেকেন্ড টাইম গিয়ে আমরা 4খানা পর্ব ম্যাচ খেলে আমরা 1 নম্বরে কোয়ালিফাই করেছি ফর সেমিফাইনাল। সেইটা তো মানে সেটা বসিং অ্যারাউন্ড বলে, তো ওরকম আর কি। তো সেইটা আমরা আমাদের মধ্যেই ছিল, জাস্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে। বাপ্পাদার একটা বড় কন্ট্রিবিউশন আছে ডেফিনেটলি, মানে এইটা বাপ্পাদার কন্ট্রিবিউশন কোথায় জানো? আমার যেটা মনে হয় ক্রিকেটীয় অ্যাসপেক্টে তো আমি খুবই ছোট, নগণ্য বলার জন্য। বাপ্পাদা মানে শরদিন্দু মুখার্জি আমাদের মানে সিসিএল টিমের কোচ, হ্যাঁ, এবং এক্স ইন্ডিয়ান ক্রিকেটার। তো বাপ্পাদার প্লাস পয়েন্ট হচ্ছে, আমায় বাপ্পাদা চিনতো না, যিশুদা শুধু বলেছিল কে কোথায় ফিল্ডিং করে, কারণ আমি সারাক্ষণ করি, তো কে লংয়ে ফিল্ডিং করে, প্রত্যেকটা জিনিস ম্যাটার করে। তো কে লংয়ে ফিল্ডিং করে, কে মিড উইকেটে ফিল্ডিং করছে, কে কোথায় করছে। তো আমি বাপ্পাদার অফিসে গিয়ে, তো আমি বাপ্পাদা বলেছি, বাপ্পাদা আমি সৌরভ, আমি তোমার সঙ্গে একটু বসতে চাই, কারণ ওই টিমটার সঙ্গে না আমি ওতপ্রোতভাবে জড়িয়ে, যিশুদা টাইম পাবে না, আর যিশুদাও অতটা জানে না কে কোথায়, কেন সারা বছর ধরে আমি কলকাতায় কাজ করছি, আমি আছি। তো বাপ্পাদাকে যে বলেছি, বাপ্পা হ্যাটস অফ টু হেম, যে আমি একটা ইয়াং একটা ছেলে, যে উনি যে লেভেলের ক্রিকেট খেলেছেন, আমি তার সামনে গিয়ে একটা গোল মাঠ এঁকে আমি মিড উইকেটে কে থাকা উচিত, এর থাকা উচিত, কিন্তু আমি ভাবছি যে এটা যে বলছি আমি, এটা যেন কখনো উদ্ধত্ত না মনে হয় বা অন্য কিছু, মানে সে ইগোতে নেবে না, তো এইসব ভাবতাম আমি। কিন্তু বাপ্পাদা দেখলাম একটা অন্য মানুষ,
বাপ্পাদাই বলছে তুই কি বলেছিলি যেন মিড উইকেটে কাকে রাখলে, বললাম যে উদয়, উদয় মিড উইকেটটাই সারাক্ষণ করে, তুমি একবার জিজ্ঞেস করে নিও। মানে আমি বলছি যে ওরকম ডিটেইলিংয়ে আমরা করেছি। অ্যান্ড বাপ্পাদার ওইটাই আমি বলছি ক্রেডিট, যে বাপ্পাদার যেভাবে সবার সঙ্গে মিশেছে, বাপ্পাদার সঙ্গে সবাই ইয়ার্কি মারছে, কাজের জায়গায় সবাই ভেরি সিরিয়াস, ক্রিকেটের জায়গায় কিন্তু সবাই ইয়ার্কি মারছে, বাপ্পাদাও পুরো একদম এত তাড়াতাড়ি মিশে গেছে সবার সঙ্গে। সেটাও আমার মনে হয় যে খুব কমজনই পারে, খুব কম কোচ বা টিচার। অ্যাগ্রেশনটাও মানে তোমার উপর, অ্যাগ্রেশনটাও যেটা তোমার উপর বেশি হলো ওটা। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যিশুদা অ্যাগ্রেসিভ হলেও তোমার বাপ্পাদা নয়। এবার বাপ্পাদা হচ্ছে প্রপার যে ময়দানের যে মানুষটা, যেরকম আমরা জানি আর কি ময়দানের মানুষ বা ময়দানের খেলোয়াড় কিরকম হয়, সেটা হচ্ছে বাপ্পাদা বেসিক্যালি। আর ওইটাই আমার মধ্যে ইনস্টিল করা হয়েছে। এবং বাপ্পাদা কিন্তু আলাদা এসেও আমায় বলেছে, যিশু যাই বলুক না কেন, আই হ্যাভ ইউর ব্যাক। তো তুমি উইকেট কিপার, তুমি সবার থেকে ক্লোজ প্রক্সিমিটিতে ব্যাটসম্যানের থাকবে, তোমার কাজ হচ্ছে ব্যাটসম্যানের এখানে ঢোকা। দ্যাট ইজ আ ডিফারেন্ট আর্ট, ওইটা আস্তে আস্তে মাস্টার। এবং সেটা করতে গিয়ে গত বছর বোম্বে টিমের সঙ্গে খেলা, মানে আমাদের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা, তার সঙ্গে প্রচণ্ড প্রবল ঝামেলা বাঙালি ক্রিকেটারদের, বাঙালি অভিনেতাদের। এবং মূল কারণ হচ্ছে আমাদের সৌরভ দাস, আমাদের সাকিব বলে যে আমাদের যে অ্যাক্টর, তাকে সে ব্যাট করতে এসেছিল। এবং সৌরভ দাস কি বলেছিলি তুই? বলা যাবে না, এখন বলা যাবে না যেগুলো যা যা বলেছিলাম তখন। বাকি ভাই সেমিফাইনাল ম্যাচ, তখন বাকি হচ্ছে 2 বলে 12 রানের, 3 বলে 12, 2 বলে 12 দরকার তখন। এবং 2টো 6 মারলেই খেলা শেষ। এবং জ্যামি বল করছে, আমার মনে আছে। এবং জ্যামি তখন টেনশনে একটু স্লটে বল দিচ্ছে, আর সাকিব তখন বলটাকে প্রায় ফুটবল দেখছে, কারণ ভালো খেলছে। আমি এইবার যদি আমি ওকে না ঘাটাই তাহলে একটু চাপ হতে পারে। তার আগে অলরেডি মেরে দিয়েছে, 4 4 মেরে দিয়েছে। তখন ওকে ও একই জিনিস করে। হ্যাঁ, তো ওকে আমি উইকেটের পেছনেই থাকে, ও একই জিনিস করে, ইনফ্যাক্ট মোর। তো আমি ওকে ডিস্টার্ব করছিলাম, ভুলভাল বলছিলাম, আর ওকে বলছিলাম, আর ও তখন ডিস্টার্ব ফিল করছিল। তো আম্পায়ারকে কমপ্লেন করছে, এই করছে। তো আমি তখন ওকে বলছি গেটিং আ ডোসেজ অফ ইউর ওন মেডিসিন, ফেটিসিন, এইসব বলছি আর কি। বলে কে লাগতা হ্যায় 2 ছক্কা হো যায়গা, তু ছক্কা, এই মানে ওইসব ভুলভাল কথা বলছিলাম আর কি। বলতে বলতে একটা সময় ও খেপে যায়। তারপরে যে অল্টারকেশন, খেলা বন্ধ রাখতে হয় আপনাদের সবাই, শুধু মানে অডিয়েন্স শুধু 5 মিনিট ধরে স্কোরবোর্ড দেখেছিল সেই সময়। মানে অ্যাকচুয়ালি মানে টিভি ক্যামেরা সেটা ধরতে পারেনি, এমন জায়গায় গেছিল ব্যাপারটা। মানে আপনি মানে যদি যারা মাঠে থাকতেন তারা বুঝতে পারতেন যে বলিউডের অ্যাক্টররা বনাম টলিউডের অ্যাক্টরদের একটা রীতিমতো ওটা যা হয়েছিল সেগুলো আর বলা যাবে না আর কি। হ্যাঁ, এবং সেই রেস এবছরও ছিল, এবছর এবং আগামী দিনেও থাকবে। বাংলা বনাম বোম্বের এখন ম্যাচ হলেই এখন একটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার চলছে। একবার ওই একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান একদম হয়ে গেছে, ওটাই ওরকম টাইপের অ্যাবসলিউটলি তাই হয়ে গেছে। আমি একটা জিনিস বলি তোকে, যে তোর সঙ্গে ঘুরে ঘুরে, তোমার সঙ্গে তুই আবার তুই চলে তোমার সঙ্গে ঘুরে ঘুরে, যেটা হচ্ছে যে তোমাকে লোকজন ভীষণ রকমভাবে কানেক্ট করা হচ্ছে মন্টু পাইলট দিয়ে, ঠিক আছে? তো এইখানেও আমি দেখতে পাচ্ছি এটা ছোট্ট একটা সাইটের একটা ট্রিবিউট টু দ্য ক্যারেক্টার অনলি, ট্রিবিউট টু দ্য ক্যারেক্টার অনলি। তো মানে মন্টু পাইলট কি জীবন বদলে দিয়েছে অনেকটাই, মানে সেটা না বলাটা ভুল হবে। মন্টু পাইলট এমন একটা প্রজেক্ট বা এমনভাবে যেটা মানুষের মনে জায়গা করে নিয়েছে, যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি কোনোদিন ভাবিনি ঘুম থেকে উঠবো যখন পাড়ায় আমার গান চলবে, তো সেই জায়গাটা মন্টু পাইলট করে দিয়েছে। আমি কোনোদিন ভাবিনি যে আমার এই মুখেরই ট্যাটু মানুষের শরীরে থাকবে, সেটা মন্টু পাইলট করে দিয়েছে। মিম হবে, স্টিকার হবে, সেটা আমি কোনোদিন ভাবিনি। সেইগুলো তো মানে এটা মন্টু পাইলটই করে দিয়েছে। এবং সত্যি কথা বলতে ওয়েব কিং বলে ডাকা হয়, সেটা মন্টু পাইলটই করে দিয়েছে। মানে এখনও যদি তুমি গুগলে গিয়ে সার্চ করো ওয়েব সিরিজ কিং অফ বেঙ্গল, আমার মুখ আসে। যতই আমি 1.5 বছর 2 বছর এখন ছবি করছি, এখন সিরিজ করছি না খুব একটা, সেখানে সেইটা তো হ্যাঁ অনেক কিছু দিয়েছে, মানে মোর দ্যান হোয়াট আই কুড হ্যাভ আস্কড ফর এনি ডে, এটা মানতেই হবে। তো সেইটা তো দিয়েইছে, সেটা মন্টু পাইলট আমাকে দিয়েছে। কিন্তু আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে মন্টু পাইলট কি তোমার সেরা চরিত্র অভিনীত, নয়, তার থেকে আমার অনেক কষ্ট বা অনেক বেশি মনোযোগ দিয়ে বা আমার বেশি ভালো লেগেছে চরিত্রহীন পার্ট 1-এ আমি সতীশের যে চরিত্র করেছিলাম, বা ইস্কাবন বলে একটা ছবি যেটা একদম চলেনি, কিন্তু ওটা ইনক্রেডিবল একটা ছবি, মানে জার্নি অফ দ্য লাস্ট মাওবাদী, সেরকম একটা সেই মাওবাদীর চরিত্রে আমি করেছিলাম, সেই পুরুলিয়া ওই দিকটায় শুটিং হয়েছিল। তো সেইটা আমার কাছে আরও কাছের আর কি। কিন্তু মন্টু পাইলটটা অন্য, ব্রোক অল রেকর্ডস, এবং অবভিয়াসলি আজকে আমি যেটা সেটা অনেকটা শ্রেয় মন্টু পাইলটের পাওয়া উচিত। তো
তো সামনে যে যে চরিত্রগুলো তুমি করছো তার মধ্যে একটা বড় চরিত্র হতে চলেছে গোপাল পাঁঠা, দ্য বেঙ্গল ফাইলসে। তো সেটা কিভাবে এলো, মানে এই এই চরিত্রটা কিভাবে? এটা একটা অদ্ভুত বিষয়, এটা আবার আমার বউকেই থ্যাংক ইউ বলতে হবে। সেইটা হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে দর্শনার কোনো একটা কাজ করার কথা, ওদের একটা মিটিং ছিল কলকাতাতেই। তো দেখা করতে গেছে, ওই নিয়ে কথা হচ্ছিল। তো তখন কথায় কথায় উঠেছে বিবেক স্যার গোপাল পাঠার জন্য কাস্টিং করবেন, ওই এরকম একটা ছবি হচ্ছে, দিল্লি ফাইলস নাম ছিল তখন, এখন বেঙ্গল ফাইলস হয়েছে কিছুদিন আগে। তো তখন দর্শনার কাছে বলছিল যে এখানে ভালো ভালো ইন্টেন্স অ্যাক্টার্স। তো তখন দর্শনা বলেনি আমার বর, কিন্তু ও আমার নাম মানে আমার ছবি দেখায়, আরও 3-4 জনের ছবি দেখায় দর্শন, এই 3-4 ভালো অভিনেতা। তো তারপরে ও দেখায়, তারপরে আমার নাম্বারও দেয়। তো বলছে ঠিক আছে আমার টিমকে বলবো অডিশন স্ক্রিপ্ট পাঠাতে। তো ওইভাবে অডিশন স্ক্রিপ্ট আমার কাছে আসে। সেই অডিশন স্ক্রিপ্ট আমি 2-3 দিন কিছু পাঠাইনি, কারণ আমরা শুটিং যেত। তারপরে একদিন একা ছিলাম, আমি বলছি ঠিক আছে পাঠিয়েই দিই, কী আর হবে, না হলে হবে না, আর হলে তো ভালোই হয় আর কি। তারপর দেখলাম পরের দিনই আমাকে ফোন করলো, বললো যে ইউ আর সিলেক্টেড। আমি পুরো ঘেটে ফেটে গেলাম, তো এত সিরিয়াসলি নিইনি বিষয়টাকে। তো বললাম যে আচ্ছা। তারপর গোপাল পাঠা সত্যি বলছে আমি চিনতাম না। আমি কিন্তু গোপাল পাঠার নাম হয়তো কোথাও শুনেছি, কিন্তু মানে এটা নিয়ে তো কথাও হয় না, তো আমি এতটা জানতাম না। তারপরে সিলেক্টেড হলাম। তারপরে শুটিং হলো অবভিয়াসলি। শুটিংয়ে আমাদেরকে যেটা করেছিল সেটা আমি ওখানে দেখলাম যে ওখানকার বম্বে স্টাইল পুরো আলাদা। মানে ওরা হচ্ছে তোমার ওই স্লাইডসগুলোই দেবে, যেটুকু পোর্শন তুমি আছো সেটুকুই তুমি জানতে পারবে, তাছাড়া কিচ্ছু জানতে পারবে না। ওদের এমনিতেও যারা মেন অ্যাক্টার্স তাদের সঙ্গে এনডিএ থাকে, ওইটা বড় অ্যাক্টার্সদের সঙ্গে থাকে যারা পুরোটা মিলিয়ে আছে। আমি তো অতটা পুরো মিলিয়ে নেই, আমার চরিত্রটা যেটুকু, তো সেই আমার স্লাইডসগুলো দিয়েছিল। সো ফর মি যে ছবিটা কী নিয়ে বা কীরকম হবে সেটা আমি এখনও জানি না। তো সেটা যখন দিল আমি করলাম, খুব ভালো হলো। ওনারা বললেন যে খুব ভালো হয়েছে। তারপর আমি ভাবি উনি টিজারে রাখবে, আমি টিজার দেখে আবার ঘেটে গেছি যে টিজারেও আমার রেখেছে। আর অবভিয়াসলি যখন আমি অভিনয় করছিলাম তখন আমি গোপাল পাঠার বিষয়ে পড়ছিলাম, কেন আমাকে যখন অভিনয় করতে হবে তখন তাকে জানতে হবে। এবং যে রিসার্চ করেছে যে মানুষটা, সৌরভ, ওর নামও সৌরভ, তো ও এসে আমাকে ওনার ব্যাপারে অনেক কিছু তথ্য দিয়েছিল, এবং সেইখান থেকেই অ্যাকচুয়ালি আমার এই চরিত্রটা করা। এবং দেখা যাক এবার, তো মানুষ বলবে কেমন হয়েছে দেখার পর। মানে এই টিজারটা আসার পর তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, যে তোমাদের স্টার ক্যাম্পেনার ওরা যেটা করে সেখান থেকে তুমি ছিলে গত বছর, গতবার ছিলে, সেখান থেকে তোমার বাদ দেওয়া হয়েছে। তো তোমার এই সম্পর্কে তুমি কিরকম ভাবে দেখছো পুরো ব্যাপারটাকে? দেখো, এইটা প্রথমত তো এইটা একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে যে গোপাল পাঠা যে চরিত্রটা সেটা 1946 সালে, তখন না তৃণমূল ফর এক্সাম্পল, না আমি, না আমার বাবা, কেউই জন্মায়নি আর কি। তো তখন যে জিনিসটা ঘটেছে সেইটা এখানে একটা ফ্ল্যাশব্যাক রূপে আছে আর কি। সেই পিরিয়ডের সময়টা যখন দেখানো হচ্ছে তখনই এই চরিত্রটা আছে, ওইটুকুই। বাকি কিভাবে এই ছবিতে অন্য ক্যারেক্টার আছে সেটা আমি জানি না। ফর মি এই চরিত্রটা ওই 1946 সালের চরিত্র, তো সেইটার সঙ্গে এই আমাদের এই তোমার কোনো পার্টির কোনো যোগসূত্রই নেই। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হওয়ার কথা নয়। হ্যাঁ, এবার হতে পারে যে তুমি বাসে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে ফর এক্সাম্পল, তুমি সেই বাসে আছো, তোমাকে পুছতাছের জন্য ডেকেছে, সেটা আর আলাদা বিষয়। তৃণমূল এটা বলেছে দেখো গার্লফ্রেন্ড তো অনেক সময় তোমার সঙ্গে ঝামেলা করেছে, তারপর কি মিটে মাটে যায়নি, তো হয়েছে। তো সেই নিয়ে আমি অত নিয়ে ভাবি না। আর আমার একটা জিনিস মনে হয়, প্রত্যেকটা জিনিসে পলিটিক্স ঢোকানো উচিত নয়। মানে আজকে এখানে আমি জান লড়িয়ে একটা অভিনয় করেছি, কোথায় আমি ভেবেছি যে বাঙালিরা উইল বি প্রাউড অফ মি, যে আমাদেরই একজন ছেলে, আমাদের এখানকার ইন্ডাস্ট্রি একটা ছেলে গিয়ে এত ভালো পাঠ করেছে, যেখানে সবাই হয়তো ভালো বলছে, যদি তাই হয়ে থাকে। তো আই উড ওয়ান্ট যে আমার মাই পিপল হ্যাভ মাই ব্যাক। না অ্যাকচুয়ালি মানে সেক্ষেত্রে তৃণমূল গভর্নমেন্ট থেকে বা তৃণমূল সরকার থেকে মানে এই ছবিগুলোকে তো একটু খানিকটা, বা যেটা বলা হয়েছিল কাস্তুরি ফাইলসের ক্ষেত্রেও বলা হয়েছিল, এই ছবিগুলোকে বলা হচ্ছে প্রোপাগান্ডা ফিল্মস হিসেবে দেখা হচ্ছে, সেই জায়গা থেকে আমার মনে হয় কোথাও একটা তৈরি হতে পারে। এবার যদি সত্যি প্রোপাগান্ডা যদি ওরমভাবেই হয় তাহলে তো মানে সত্যি তো ঠিক লাগার কথা নেই। দেখো আজকে একটা আর্টের জায়গায় বা ক্রাফটের জায়গায় তুমি সত্যি দেখাচ্ছ আলাদা জিনিস, আর তুমি প্রোপাগান্ডা থ্রো করছো বা শো করছো, সেটা তো একদমই ঠিক নয় আর কি, আই ফিল। তো এবার সেটা তো অবভিয়াসলি আমরা রিলিজ পর্যন্ত জানতে পারছি না, আর কিছুই নয়, এইটুকুই বলতে পারবো। আর এর থেকে বেশি কিছু কথা হয়েছে, কারো কথা হয়েছে, পার্টির কারো কথা হয়েছে না? আমার কারোর সঙ্গে কথা হয়নি, আমার সত্যিই কারোর সঙ্গে কথা হয়নি। এখন এমনিতেও তোমার এইটা বেরোনোর পরে এরকম হবে আমি জানতাম না, সত্যি কথা বলতে। আর am I very worried about it? No, because I know once the film releases they will also know যে it has nothing to do with anything.
এখনকার সময়কার মানে আমার চরিত্রটা আর কি। তো সেক্ষেত্রে এবার আমি পাঠ পেয়েছি একটা বম্বের মতো একটা ইন্ডাস্ট্রিতে, এত ভালো একটা চরিত্র, এবং আমাদের অ্যাক্টার্সদের মধ্যে মানে আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে যে অ্যাক্টার্স তার মধ্যে একটা ফেস একটা বাঙালির, তো পিপল শুড বি প্রাউড অফ দ্যাট আই ফিল। মানে আমি হলো তো তাই হতাম আর কি। তো এইটাই হচ্ছে বিষয়। বাট অবভিয়াসলি ভুলভাল যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা তার রিপারকাশনস থাকবেই। অ্যান্ড সেটা যদি সত্যি হয়ে থাকে সে হয়তো আমিও হয়তো আমারও মনে হবে যে না দিস ইজ নট রাইট, মানে আই এম ভেরি ক্লিয়ার দ্যাট, ট্রান্সপারেন্ট আমার ভেরি ট্রান্সপারেন্ট। মানে যদি তুমি সত্যি ভুল দেখো, যেটা আমি জানি না সত্যি, যে আমাদের স্লাইডসগুলো দিয়ে যেন তোমায় বললাম আর কি, আমার চরিত্রটাই যে আমি জানি, আমার সিনগুলোই জানি। তো এবার সেটা যদি সত্যি ওরম হয়ে থাকে তাহলে দ্যাট ইজ ব্যাড, আর যদি ওরম হয়ে না থাকে তাহলে এখন থেকে এত স্পেকুলেট করে লাভ নেই। ঠিক কথা। তো এই স্টার ক্যাম্পেইনার ব্যাপারটা এটা কি অ্যাকচুয়ালি, মানে স্টার ক্যাম্পেইনার মানে হচ্ছে আগের বছর ওরাই আমায় 20 জনের একটা তালিকা হয় যারা ক্যাম্পেইন করবে তৃণমূলের হয়ে, তার মধ্যে আমি ছিলাম, তার মধ্যে আমার নাম ছিল। তো সেইটাই তোমার মিন করেছে মেবি। কিন্তু আমি তোমার তৃণমূলে জয়েন 2021 সালে করেছিলাম, এবং 2021-এর পর একটা ঘটনা ঘটেছিল অদ্ভুত। আমার একটা ভাইরাল ভিডিও হয়ে গেছিলো, একটা এডিটেড একটা মর্ফড ভিডিও, যেটা আমার আর আমার বোনের, নিজের বোনের, যাকে বাবা মা চাকরি করত, আর আমি তাকে জন্মদিনের দিন। তো ওইটা হওয়ার পর আমাদের পরিবার, এটা কি মাফ করা হয়েছিল পুরো? হ্যাঁ হ্যাঁ, সেটা পরবর্তীকালে বেরিয়েও ছিল। কিন্তু ওইটা হয় না যে ফেক নিউজ স্প্রেড ফাস্টার দ্যান দ্য অরিজিনাল নিউজ। আমি তো অরিজিনাল পুরো ভিডিওটাও ছেড়েছিলাম তারপরে, সেটা বোধহয় এখনও খুঁজে পেলে আমার ফেসবুক পেজে প্রোফাইলে ওই পুরো ভিডিওটা আছে। আমি লিখেও ছিলাম যে ছোট গল্প, তোমার স্টেটমেন্টটাও শুনতে আমার মনে আছে, মানে যে তুমি যেটা বলেছিলে যে মানে ছোট বোন যাকে মানে মানে জন্মদিনের দিন সবাই মালদা থেকে লোক এসছে, আমাকে উইশ করছে, সবাই আনন্দ করছে, এটা জীবনের সেই সময় এটা বোকা বোকা জিনিসপত্র আর কি। আমি লিখেছিলাম ছোট ছবি তো দেখলেন, এবার বড় ছবিটা দেখুন বলে আমি পুরো ভিডিওটা ছেড়েছি। বাট ওইটা অতটা শেয়ার পাইনি, মানে যেরকম হয় না যে ফেক স্টোরি বলো বা নেগেটিভ কন্টেন্ট বেশি শেয়ার হয়, এটা সবাই জানে। সেই জন্য ক্লিক বেটে আমরা নেগেটিভ এই দিই আর কি মোস্টলি, বা আমরা ওরকম টাইপেরই দিই, এইটা কি হলো, এবার উনি কি মারা গেলেন, বা উনি কি বাবা হলেন, তারপরে দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডকে বেবি বলছে বলে বাবা হয়ে গেছে, এরকম টাইপের বিষয়। হ্যাঁ, তো সেইটা তো তোমার ওই সময় যেটা হয়েছিল, তো 2021-এ জয়েন করার পরে 2 দিনের মাথায় এরকম একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনা ঘটার পর আমার পুরো পরিবারটা পুরো হেওয়ার, মানে আমরা পুরো ভেঙে পড়ি আর কি। আমার মনে আছে 3-4 দিন আমার ফোন সুইচ অফ, অন করলেই এত জার্নালিস্টের ফোন, আমার ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে, চার্জ শেষ হয়ে গিয়ে। বোন, মা, বাবা, আমি, আর এরকম একটা মানে ঘটনা, যেটা মানে বাড়ির মধ্যেও আমরা মানে যে বোনকে তুমি মানে তুমি যে ছোটো বাবা আর কি, যে বোনকে তুমি যখন নেই তুমি খাইয়েছো ছোটোবেলা থেকে, যখন এইটুকু তখন দুধ বানিয়ে দিয়েছি, আমার কাছে ছিল যে আই এম দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। কারণ আমার তখন হচ্ছে 6 বছর 9 মাস, বোন তখন সবে জন্মেছে। কতটা দুধ মাকে দেখতাম, মা কতটা দুধ দিচ্ছে, কতটা গরম জল দিচ্ছে, উল্টো করে দেখছে গরম আছে নাকি, নিজে এরকম করে দেখছে, তারপরে খাওয়াচ্ছে। সেইটা করে মা কোথায় গেছে পাশের বাড়িতে, আমি ওটা করে খাইয়েছি, পুরোটা খেয়েছে। যখন পুরোটা খেয়েছে বোন, তখন মনে হয়েছে আই এম দ্য বেস্ট ব্রাদার, আমি ঠিক বানিয়েছি, নাহলেও পুরোটা খেত না। সো যে এরকম একটা জায়গা থেকে আসে এখনও পর্যন্ত, যে বোনের হয়তো বিয়ে হবে 2 বছরের মাথায়, যার সঙ্গে প্রেম আর কি, তো সেই জন্য এখন থেকেই জমি আছি যে আমার মেয়ের বিয়ে দেওয়ার মতো আর কি একটা বিষয় আমার কাছে, এতটাই আমার মানে ওরমভাবেই মানুষ করা ওকে আমার। তো সেই তার সঙ্গে যখন এরকম হয়, দ্যাটস ভেরি স্যাড। অ্যান্ড এই যে পুরো বিষয়টা, জাস্ট আমার একটা জিনিসই তখন মনে হতো, যে কেউ কখনো বোনের দিকটা ভাবেনি, যে কেউ যে ওকে জিজ্ঞেস করবে যে কি হলো আলটিমেটলি, সেটা কেউ করেনি। যেই এরকম একটা মর্ফড ভিডিও যেই বেরিয়েছে, সবাই টেনে নামাতেই ব্যস্ত। তো সেই সময় আমার মনে হয়েছিল পলিটিক্স ইজ নট ফর মি। হ্যাঁ, সেখানে ক্যাম্পেইনে গিয়ে হাত নাড়ানোটা আলাদা বিষয়, এবং মাঠে নেমে কাজ করাটা আলাদা বিষয়। আমি নিজের পরিবারকে না বাঁচাতে পারলে, মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অ্যাজ সিম্পল অ্যাজ, আই এম ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট দ্যাট। মানে আজকে আমি অন্যের পরিবার তখনই বাঁচাতে পারবো যখন আমার পরিবার ঠিক থাকবে, তাই না? আজকে আমার নিজের বউ, নিজের মা ঠিক নেই, আমি বাইরে কাজ করতে যাচ্ছি বা তাকে সাহায্য করতে যাচ্ছি, আমার সবসময় আমার পরিবার আগে ঠিক থাকবে, তারপরে ইফ ইউ আর হ্যাপি, তুমি তাহলে তোমার বউয়ের সঙ্গে প্রেমটা করতে পারবে। ইফ ইউ লাভ ইউর সেলফ, তারপরেই তুমি তোমার লাভ, বাকি থাকলেই লাভটা দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তখন আমার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মনে হয়েছিল যে ইটস নট ফর মি। আমার চামড়া অতটাও মোটা হয়নি যে আমি পারবো। তো আমি ওনাদেরকে আর বলিনি, আলাদা করে লেটার ফেটার দিইনি, কিন্তু আস্তে আস্তে আমি সরে এসেছি। তখন আমার কথা হয়েছিল রাজদাকে, আমি বলেছিলাম যে আমার মানসিকভাবে আমি ঠিক নেই রাজদা, আমি অতটা ওরমভাবে পারবো না। তখন রাজদাও খুবই ভালো মানুষ এমনিতে, কারণ অনেকদিন ছোটোবেলা থেকে আমায় চেনে। তখন বলেছি তুই অত টেনশন করিস না, ইউ টেক কেয়ার, বাড়িতে সময় দে, এই ওই। তো তখন থেকেই আমি হালকা
পলিটিক্সে বেরিয়ে এসেছি, কিন্তু যখনই আমায় বলা হয়েছে যে যাওয়ার কথা, যদি আমার শুটিং না থেকে থাকে, তা আই হ্যাভ গন, ওই যেটা তুমি বলছো ক্যাম্পেনার হিসেবে আমি গেছি, এটা হচ্ছে বিষয়। এটা কি খুব দরকার পড়ে, মানে অভিনেতারা অনেকেই দেখছি যে না, দরকার পড়ে না, এটা না গেলেও হয়, এটা না গেলেও হয়। তো আমাকে কীভাবে, যে আমাকে বললে আমি বলবো যে না আমার শুটিং আছে, বা হয়তো না আজকে আমি পারবো না, হয়তো কোনো কাজ আছে, বা ওইটার কিন্তু কোনো জোর নেই কারোর উপর। মানে যদি বলে থাকে কেউ, সেটা আমি জানি না, তাদের বিষয়, কিন্তু আমার উপর আমি কোনোদিনই বলতে পারবো না যে কোনো জোর ছিল, এই ছিল। আমার বলে যাবি, আমি হ্যাঁ ফাঁকা আছি, তাহলে ঘুরে আসি, এরকম টাইপের বিষয়। বাট মানে আই এম ক্লিয়ার অ্যাবাউট হুইচ পলিটিক্যাল পার্টি আই সাপোর্ট, সেটা আমার মনের মধ্যে আছে, সেটা আমি এখন এখানে বলবো না, দ্যাট আই নো। সেটাই আমার, সেটা ডাজন্ট ম্যাটার, নাথিং চেঞ্জেস। মানে কেউ কিছু বললো, বা আমি ওই জন্যই বললাম যে গার্লফ্রেন্ডের সঙ্গে অনেক ঝামেলা হয়, হ্যাঁ, তারপরে সবই ঠিক হয়ে যায়, ওইটাই আর কি, অতটা ভাবার কিছু নেই, মানে ছবিটা পেলে বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। অনেক আড্ডা হলো আর কি, মানে ইনিশিয়ালি ভাবছিলাম কি নিয়ে আলোচনা হবে, কিন্তু বেশ লম্বা একটা আড্ডা হলো আর কি তোমার সঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। সৌরভকে ডেফিনেটলি আগামী দিনে আমাদের যে সমস্ত, এখনই ও অলরেডি আমাদের ভীষণ পরিচিত মুখ, তো শুধু নয়, আমার মনে হয় যে আগামী দিনে বাংলার যে বিনোদন জগৎ, সেটাকে সৌরভ রুল করার ক্ষমতা রাখে, এমন এত শক্তিশালী অভিনেতাও। এবং আশা করবো তোমার কেরিয়ার এরকমভাবেই চলতে থাকুক, আরও মন্টু পাইলট আসুক জীবনে আর কি, এবং সবটা ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ।